প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি কেমিস্ট্রিতে পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হচ্ছে টাইট্রেশন। তো দেখা যায় প্রতি বছরই এইচএসসিতে টাইট্রেশন থেকে একটা না একটা সৃজনশীল প্রশ্ন এসেই থাকে। তাই আমাদের আজকের এই ভিডিও লেকচারটি হবে টাইট্রেশন নিয়ে। তো প্রথমে একটা সামারি দিয়ে দিই যে আজকের এই ভিডিও লেকচারটিতে আমরা মূলত কি কি পড়তে যাচ্ছি। তো দেখো, আজকের এই ভিডিও লেকচারটি আমরা প্রথমেই পড়ে নিব যে টাইট্রেশন আসলে কি এবং টাইট্রেশন আমাদের কেন প্রয়োজন। দেন আমরা টাইট্রেশনের কিছু প্রবলেম সলভ করার জন্য অম্ল ও ক্ষারের যে কনসেপ্ট রয়েছে সেগুলো একটু দেখে নেব। দেন আমরা জানবো প্রশমন বিন্দু কি, নির্দেশক কি এবং নির্দেশক কিভাবে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার জন্য সিলেক্ট করতে হয়। দেন আমরা অম্ল ও ক্ষারের যে টাইট্রেশন রয়েছে তার লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা শিখব। দেন ফাইনালি আমরা টাইট্রেশন সংক্রান্ত কিছু প্রবলেম সমাধান করে থাকব। তো বেসিকলি এই প্রবলেমগুলোই হচ্ছে আমরা আমাদের আজকের এই ভিডিও লেকচারে কভার করব। সো চলো প্রথমেই টাইট্রেশন কি এবং টাইট্রেশন কেন প্রয়োজন হবে সেটা একটু আমরা প্রথমেই জেনে নিই। তো চলো অম্ল ও ক্ষারের টাইট্রেশন কনসেপ্টটি বোঝা যাক। সো এটিকে বোঝার জন্য শুরুতেই আমরা একটা ফেমাস এক্সাম্পল অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের যে বিক্রিয়া রয়েছে, অর্থাৎ অম্ল ও ক্ষারের বিক্রিয়ায় যে লবণ এবং পানি উৎপন্ন হয় সেই বিক্রিয়াটি একটু লিখে দিলাম। এই বিক্রিয়ার সাথে তোমরা সবাই পরিচিত। এখানে HCl অম্ল সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন করে। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি HCl এর 1 মোলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল বিক্রিয়া করছে। তাই তো? তাই আমরা তার পরবর্তী লাইনটিকে এভাবে লিখতে পারি যে N of HCl অর্থাৎ HCl এর মোল সংখ্যা সমান N of NOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা। অর্থাৎ N of HCl বা বলতে পারি HCl এর হচ্ছে মোল সংখ্যা সমান হবে N of NOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যার সমান। তো বিক্রিয়া থেকে আমরা হচ্ছে এই লাইনটা লিখতে পারি। আর আমরা সবাই জানি পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে আমরা পড়ে এসেছি একটি সূত্র, সেটি হচ্ছে N equals to SV, যেখানে N ছিল মোল সংখ্যা, S ছিল ওই যৌগের ঘনমাত্রা এবং V ছিল লিটার এককে আয়তন। তো দেখো, চাইলেই কিন্তু আমরা N of HCl কে রিপ্লেস করে এই সূত্রটি আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি N of HCl সমান S of HCl into V of HCl এবং N of NOH সমান S of NOH into V of NOH। এখানে শুধুমাত্র এই সূত্রটিকে ব্যবহার করেছি। তো এখন ধরো তুমি S of NOH কে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিয়েছো। তাহলে তুমি এরকম একটা কিছু লিখতে পারবে, রাইট? তো ধরো কোনো কারণে তুমি হচ্ছে এইখানে যে গ্রিন কালার করে যে জিনিসগুলো দেয়া আছে তাদের মান জানো এবং রেড কালার করে যে জিনিসগুলো দেয়া আছে তাদের মান জানো না। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা জানো কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা তুমি জানো না। পাশাপাশি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন জানো না এবং HCl এর হচ্ছে আয়তন জানো না। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি শুধুমাত্র কি জানো? শুধুমাত্র তুমি HCl এর ঘনমাত্রা জানো। তো ধরো তোমার কোনো কারণে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা জানা প্রয়োজন, বাট প্রবলেমটা হচ্ছে তুমি এখানে কিন্তু HCl এর আয়তন জানো না এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন জানো না। যেহেতু এই আয়তনগুলো জানো না, তুমি এখান থেকে কিন্তু চাইলেই তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বের করতে পারবে না। যদি বের করতে হয় তাহলে তোমাকে V of HCl এবং V of NOH এর মান জানা লাগবে, তাই তো? তো এই ক্ষেত্রে তুমি ডিরেক্টলি এই সমীকরণটি ব্যবহার করে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা অর্থাৎ S of NOH বের করতে পারবে না। বাট সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাকে আমরা এইখান থেকে সমীকরণ থেকে এখন বের করতে না পারলেও টাইট্রেশন নামক পদ্ধতি যদি আমরা অবলম্বন করি সেইখান থেকে আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা আমরা জেনে ফেলতে পারবো। সো এটাই হচ্ছে মূলত আসলে টাইট্রেশনের কাজ। আমরা স্টেপ বাই স্টেপ টাইট্রেশন এখন শুরু করব, বাট প্রবলেমটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমাদের মেইন টার্গেট কি? আমাদের মেইন টার্গেট হচ্ছে S of NOH কি বের করবো আমরা বের করবো হচ্ছে S of NOH বা বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। তো টাইট্রেশন কনসেপ্টটিতে ঢোকার আগে একটা জিনিস একটু জেনে নাও, সেটা হচ্ছে দেখো, এখানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা তোমরা জানো না। সবসময় মনে রাখবে কেমিস্ট্রিতে যে দ্রবণের ঘনমাত্রা তোমরা জানো না তাকে বলা হবে অজানা দ্রবণ। অর্থাৎ যেহেতু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা তোমরা জানো না তাকে কি বলবে? তাকে বলতে হবে অজানা দ্রবণ। আর অন্যদিকে এইখানে যেহেতু HCl এর ঘনমাত্রা তোমরা জানো তাই তাকে বলবে জানা দ্রবণ। কারণ কেমিস্ট্রিতে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে বলা হয় জানা দ্রবণ, আর যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে না তাকে বলা হয় অজানা দ্রবণ। দ্যাটস ইট। সো এখন চলো আমরা ডিরেক্টলি টাইট্রেশনে ঢুকে যাই।
তো দেখো টাইট্রেশন আসলে কিভাবে করা হয়। দেখো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট কিন্তু হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা জানা। তাই তো? সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যেহেতু আমরা জানি না, অর্থাৎ এটা অজানা দ্রবণ, তার ঘনমাত্রা আমরা জানবো। কার মাধ্যমে? টাইট্রেশনের মাধ্যমে। তো দেখো প্রসেসটা আসলে কি? তো শুরুতেই যেটি করা হয়, যার ঘনমাত্রা তুমি জানো না, অর্থাৎ এই ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাকে একটা কনিক্যাল ফ্লাস্কে তার দ্রবণটাকে নিয়ে নেওয়া হয়। কতটুকু দ্রবণ? তার যে আয়তনটা হয় সেটা হচ্ছে 10 ml। অর্থাৎ তুমি এখানে কি করবে? অর্থাৎ তুমি এখানে যেটি করবে সেটি হচ্ছে, যার ঘনমাত্রা তুমি জানো না, অর্থাৎ অজানা দ্রবণ, তাকে কনিক্যাল ফ্লাস্কে নিবে। কতটুকু নিবে? তার আয়তন নিবে 10 ml। এটা তুমি নিজেই নিয়ে নিবে। সো এখানে দেখো তুমি যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড 10 ml নিয়ে নিয়েছো, এখন তুমি এই সূত্রের N of NaOH তুমি জানো। দুঃখিত, V of NaOH তুমি জানো, অর্থাৎ এই দ্রবণের আয়তন জানো। সো এখানে তুমি বসাতে পারবে। বাট এখানে আমরা কি জানি না? সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, অর্থাৎ S of NaOH আমরা এখনো জানি না। তো কনিক্যাল ফ্লাস্কে 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়ার পর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, ওই কনিক্যাল ফ্লাস্কে নির্দেশক যোগ করতে হবে। ওই কনিক্যাল ফ্লাস্কে কি যোগ করবে? নির্দেশক। কোন কনিক্যাল ফ্লাস্কে? যেখানে অজানা দ্রবণ রয়েছে সেই দ্রবণে নির্দেশক যোগ করতে হবে। এখন কথাটি হচ্ছে, নির্দেশক আসলে কেন যোগ করব? সো চলো নির্দেশকের কাজটা কি সেটা একটু আমরা এখানে বুঝে নিই। ধরো শুরুতে তোমার অজানা দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইডের যে দ্রবণটি রয়েছে সেটি দেখতে এরকম কালারলেস, বা বলতে পারো সাদা কালার। তো তুমি যদি তাতে সামান্য পরিমাণ নির্দেশক যোগ করো, অর্থাৎ নির্দেশক হচ্ছে এক ধরনের রাসায়নিক দ্রব্য, তুমি যদি এইটা সামান্য পরিমাণ নির্দেশক বা রাসায়নিক দ্রব্য এই অজানা দ্রবণে যোগ করো, তাহলে দেখা যাবে বিক্রিয়ার শুরুতে এই দ্রবণটি থাকবে কালারলেস বা বর্ণহীন। বাট যখনই হচ্ছে বিক্রিয়াটা শেষ হয়ে যাবে, অর্থাৎ অম্ল ও ক্ষারকের যে প্রশমন বিক্রিয়া আছে, বা বিক্রিয়া যখন সমাপ্ত হয়ে যাবে, বা বলতে পারি বিক্রিয়াটি শেষ হয়ে যাবে, তখন এই নির্দেশক তার বর্ণ পরিবর্তন করে ফেলবে। তাহলে নির্দেশকের কাজ কি? নির্দেশক কেন যোগ করেছি? কারণ নির্দেশক যখন বিক্রিয়া শেষ হয় না, অর্থাৎ বিক্রিয়ার শুরুতে নির্দেশক যোগ করলে দ্রবণটা থাকে বর্ণহীন। বাট যখনই হচ্ছে বিক্রিয়াটা শেষ হয়ে যায়, তখন সমাপ্তি বিন্দুতে নির্দেশক তার বর্ণ পরিবর্তন করতে পারে। এতে করে আমরা বুঝতে পারি যে রাসায়নিক বিক্রিয়াটা শেষ হয়েছে। অর্থাৎ নির্দেশকের কাজটা খুবই সিম্পল। নির্দেশক কি করে? কোনো একটা রাসায়নিক বিক্রিয়া শেষ হয়েছে কিনা সেটা নির্দেশ করে। কিভাবে নির্দেশ করে? সে তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে। তো আশা করি নির্দেশকের পার্টটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন চলো আমরা আমাদের টাইট্রেশনের কনসেপ্টে ব্যাক করি। তো এখন পর্যন্ত এইখানে আমরা কি দেখেছি? আমরা দেখেছি এইখানে আমরা অজানা দ্রবণ 10 ml নিয়েছি এবং ওই কনিক্যাল ফ্লাস্কে আমরা কি করেছি? নির্দেশক যোগ করেছি। তারপর যে কাজটি করতে হয় সেটি হচ্ছে একটা বুরেট নেওয়া হয়। তো বুরেটের কাজ কি? বুরেটে মেইনলি হচ্ছে জানা দ্রবণ যেটি রয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কার ঘনমাত্রার জন্য জানতাম? HCl। অর্থাৎ জানা দ্রবণকে আমাদের কিসে নিতে হয়? আমাদের সবসময় বুরেটে নিতে হয়। তো বুরেটের কাজ কি? বুরেটের ব্যাপারটা আসলে হচ্ছে এরকম যে, এইখানে যে HCl বা জানা দ্রবণ রয়েছে তাকে একটা ফানেল ইউজ করে এই বুরেটের ভেতরে ঢালা হয়। অর্থাৎ এই পুরো বুরেটটিকে তুমি কি দিয়ে ফিল করবে? তুমি জানা দ্রবণ অর্থাৎ HCl দিয়ে তুমি এখানে ফিল করবে। ফিল করার পর এখানে ফোঁটায়, ফোঁটায় এই যে স্টপারটি আছে, এই স্টপারটি দিয়ে এখানে ফোঁটায়, ফোঁটায় কনিক্যাল ফ্লাস্কে কি যোগ করা হয়? এই যে জানা দ্রবণ বা HCl যোগ করা হয়ে থাকে। এবং কতটুকু জানা দ্রবণ বা HCl যোগ করা হয়েছে সেটা এই বুরেটের এখানে গায়ে রিডিং থাকে। এই রিডিংগুলো থেকে বোঝা যায় যে HCl বা জানা দ্রবণ বুরেট থেকে কতটুকু কনিক্যাল ফ্লাস্কে ফেলা হয়েছে। তো দেখো আগেই বলে রেখেছিলাম যে HCl এর যে ঘনমাত্রা সেটা তুমি জানো। ধরো তোমার HCl এর ঘনমাত্রা ছিল হচ্ছে 0.5 মোলার। তো তুমি যেহেতু এখানে বুরেট থেকে ফোঁটায়, ফোঁটায় HCl বা জানা দ্রবণ অজানা দ্রবণে যোগ করছো, বা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে যোগ করছো, তো যোগ করতে, করতে তুমি দেখতে পেলে যখন হচ্ছে এই বুরেটের আয়তন, অর্থাৎ তুমি HCl হচ্ছে 23.11 ml বা যেকোনো আয়তনের HCl ঢালার পর এই বিক্রিয়াটা শেষ হয়ে গেছে, অর্থাৎ অম্ল এবং ক্ষারের যে প্রশমন বিক্রিয়াটা আছে সেটা কমপ্লিট হয়ে গেছে, তখন তুমি হচ্ছে বুরেট থেকে কতটুকু HCl ঢেলেছো সেটা কিন্তু তুমি এখানে পেয়ে গেছো। আর এইখানে রাসায়নিক বিক্রিয়াটা যে শেষ হয়েছে সেটা তোমরা কিভাবে বুঝেছো? ওই যে নির্দেশক থেকে। নির্দেশক কি করতো? বর্ণ পরিবর্তন করতো। তো তুমি যখন হচ্ছে ফোঁটায়, ফোঁটায় HCl তুমি এখানে কনিক্যাল ফ্লাস্কে ঢালছো, তখন দেখা যাবে যখন রাসায়নিক বিক্রিয়াটা শেষ হয়ে গেছে তখন নির্দেশক তার কালার পরিবর্তন করে ফেলেছে, এবং সেই কালার পরিবর্তন দেখে তুমি বুঝতে পারবে রাসায়নিক বিক্রিয়াটা শেষ হয়ে গেছে। এবং রাসায়নিক বিক্রিয়াটা যখন শেষ হয়ে গেছে তখন তুমি বুলেট থেকে দেখবে যে তুমি কতটুকু HCl আসলে বা জানার জন্য তুমি এখানে ঢেলেছো কনিক্যাল ফ্লাস্কে, এবং কতটুকু HCl ঢালার জন্য তোমার রাসায়নিক বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে, বা নির্দেশক বর্ণ পরিবর্তন করেছে। ধরো তুমি এখানে মেপে তুমি পেয়েছো V of HCl বা জানা দ্রবণের আয়তন 23.11 ml, অর্থাৎ এই ক্ষেত্রে 23.11 ml HCl যোগ করাতে তোমার রাসায়নিক বিক্রিয়াটা শেষ হয়ে গেছে। অর্থাৎ এই ক্ষেত্রে HCl আয়তন কতটুকু লেগেছে? 23.11 ml। তো এই ক্ষেত্রে দেখো টাইট্রেশন করাতে আমার কি লাভ হয়েছে। দেখো এখানে আমার মেইন টার্গেট কি ছিল? সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করা, তাই তো? অর্থাৎ অজানা দ্রবণের ঘনমাত্রা বের করা। তো একটু খেয়াল করো, তুমি এইখানে
এস অফ এইচসিএল তুমি কিন্তু জানো, তাই না? এবং ভি অফ এইচসিএল তুমি কিন্তু টাইট্রেশনের মাধ্যমে বের করে ফেলেছ। সিমিলার ওয়েতে ভি অফ এনওএইচ যেটা আছে সেটাও কিন্তু তুমি এখানে টাইট্রেশনের মাধ্যমে বের করে ফেলেছ। তো এখন চাইলেই কিন্তু তুমি অজানা দ্রবণের ঘনমাত্রাটা বের করে ফেলতে পারবে এই সমীকরণটা ব্যবহার করে। সো এটাই হচ্ছে মূলত টাইট্রেশনের কাজ। তাহলে টাইট্রেশনের কাজটা মূলত কি দাঁড়াচ্ছে? টাইট্রেশনের কাজটা মূলত এটা দাঁড়াচ্ছে যে উপযুক্ত নির্দেশক ব্যবহার করে আমি কোনো একটা জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে আমি একটা অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারছি। এটাই টাইট্রেশন। আর এই ক্ষেত্রে তুমি যেহেতু HCl এর ঘনমাত্রা জানো, HCl এর ঘনমাত্রা আমরা এই ক্ষেত্রে কি জানতাম? জানতাম, অর্থাৎ জানা দ্রবণ ছিল। তো টাইট্রেশনের ক্ষেত্রে যার ঘনমাত্রা বা জানা দ্রবণ যেটি রয়েছে তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি টাইট্রেন্ট বা টাইটার। আর অন্যদিকে এখানে NaOH কি ছিল? দেখো NaOH কিন্তু ছিল আমার অজানা দ্রবণ। অর্থাৎ যার ঘনমাত্রা আমরা জানি না সেটা কিন্তু আমাদের অজানা দ্রবণ। অজানা দ্রবণকে টাইট্রেশনের সময় বলা হয়ে থাকে টাইট্রেট বা টাইট্রেন্ট। তো এই ব্যাপারগুলো একটু মনে রাখবে। তো এখন চলো একটু টাইট্রেশনকে আমরা সংজ্ঞায়িত করে ফেলি। টাইট্রেশনের সংজ্ঞাটা তাহলে কিরকম দাঁড়াচ্ছে? তো টাইট্রেশনের সংজ্ঞাটা এরকম দাঁড়াচ্ছে যে টাইট্রেশন হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে কোনো একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে একটি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায়, সেই পদ্ধতিতেই হচ্ছে টাইট্রেশন। সো আশা করি টাইট্রেশনের ব্যাপারগুলো তোমরা ক্রিস্টাল ক্লিয়ারভাবে ধরতে পেরেছ। এখন চলো একটু শর্ট ওয়েতে জেনে নিই ল্যাবরেটরিতে আসলে টাইট্রেশন কিভাবে করা হয়। তো দেখো, ল্যাবরেটরিতে টাইট্রেশন করার আগে ল্যাবরেটরিতে টাইট্রেশনের সেটআপটা কিরকম এটা একটু আমরা দেখে নিই। দেখো এখানে যে এই যে কাঠের যে কাঠামোগুলো দেখতে পাচ্ছ, এটা আসলে অনেক সময় লোহারও হয়ে থাকে, বাট এই ক্ষেত্রে ছবিতে কাঠের কাঠামো। এই যে কাঠামোটি এটিকে বলা হয় টাইট্রেশনে বুরেটের স্ট্র্যান্ড। এটা কি? বুরেটের স্ট্র্যান্ড, কারণ এইখানে বুরেটকে ঝোলানো হয়ে থাকে। আর বুরেট কোনটি? এই যে এখানে দেখতে পাচ্ছ কাচের যে জিনিসটি রয়েছে এটাই হচ্ছে বুরেট। এইখান থেকে যেটি করা হয় ফোটায় ফোটায় এই যে নিচে কনিক্যাল ফ্লাস্ক দেখতে পাচ্ছ, এই কনিক্যাল ফ্লাস্ককে জানা দ্রবণ যোগ করা হয়। আর এখানে খেয়াল করলে দেখবে এখানে একটা কি রয়েছে? এখানে একটা স্টপার রয়েছে। এই স্টপার দিয়ে তুমি কন্ট্রোল করতে পারবে যে এখানে কতটুকু জানা দ্রবণ বা HCl তুমি ঢালবে এই কনিক্যাল ফ্লাস্কে। তো এটাই হচ্ছে মূলত সেটআপ। আর আমরা তো আগেই বলে এসেছি এই যে কনিক্যাল ফ্লাস্কে তুমি কি নিবে? কনিক্যাল ফ্লাস্কে তুমি অজানা দ্রবণ নিবে, রাইট? তো এই কনিক্যাল ফ্লাস্কে তুমি শুরুতে কি করবে? অজানা দ্রবণ নিয়ে নিবে, সাথে কিছু ইন্ডিকেটর বা নির্দেশক দিয়ে দিবে এবং অজানা দ্রবণ কতটুকু নিবে? 10 ml নিবে। দেন কি করতে হবে? বুলেট থেকে ফোটায় 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 কি করতে হবে? জানা দ্রবণ বা HCl আমরা এই ক্ষেত্রে ইউজ করেছিলাম সেটি যোগ করতে হবে। তো চলো এই ব্যাপারটিকেই হচ্ছে একটা জিআইএফ এর মাধ্যমে একটু ক্লিয়ার হয়ে নিই। দেখো এখানে তিনি কি করছেন? প্রথমে একটা কনিক্যাল ফ্লাস্ক নিয়েছেন এবং সেই কনিক্যাল ফ্লাস্কে তিনি অজানা দ্রবণ নিয়েছেন এবং অজানা দ্রবণ কতটুকু নিয়েছেন? 10 ml নিয়েছেন এবং অজানা দ্রবণ অর্থাৎ এই কনিক্যাল ফ্লাস্কে তিনি কিছু পরিমাণ নির্দেশক বা ইন্ডিকেটরও যোগ করে রেখেছেন। ইন্ডিকেটর কেন যোগ করেছেন? কারণ ইন্ডিকেটর বা নির্দেশক রাসায়নিক বিক্রিয়া যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ অম্ল ও ক্ষারের প্রশমন বিক্রিয়া যখন শেষ হয়ে যাবে বা সমাপ্তি বিন্দুতে আসবে, তখনই হচ্ছে এই নির্দেশক বা ইন্ডিকেটর তার বর্ণ পরিবর্তন করতে পারে। এবং অন্যদিকে উপর থেকে তিনি কি করছেন? বুলেট থেকে দেখো, অন্যদিকে উনি উপর থেকে বুলেট থেকে জানা দ্রবণ বা HCl যোগ করছেন, তাই তো? এবং তিনি যে হাতটি ইউজ করছেন, তিনি হাতের মাধ্যমে আসলে যে বুলেটে থাকা যে স্টপারটি রয়েছে সেটাকে তিনি কন্ট্রোল করছেন। মানে তিনি চাচ্ছেন যে জানা দ্রবণ যে যোগ হচ্ছে সেটা কতটুকু যোগ করবেন সেটা কিন্তু তিনি হাত দিয়ে কন্ট্রোল করতে পারছেন। তো দেখো এখানে ফোটায় ফোটায় যখন HCl উনি যোগ করছেন, দেখা যাবে যখন হচ্ছে এই যে অম্লক্ষারের প্রশমন বিক্রিয়ার প্রশমন বিন্দুটি চলে আসবে বা বিক্রিয়ার যে সমাপ্তি বিন্দুটি আছে সেটি চলে আসবে, তখন দেখা যাবে নির্দেশকের কারণে এই যে বর্ণটা পরিবর্তন হয়ে যাবে এবং বর্ণ যখনই পরিবর্তন হয়ে যাবে তখনই তিনি বুঝতে পারবেন যে এই রাসায়নিক বিক্রিয়াটা এখানে শেষ হয়ে গেছে। তো এই ছিল আমাদের টাইট্রেশন কি এবং টাইট্রেশন কেন করতে হয় সে সংক্রান্ত বেসিক কথাবার্তা। তো আশা করি টাইট্রেশন কি এবং টাইট্রেশন কেন করবে সেগুলো তোমরা বুঝতে পেরেছ। তো এরই সাথে সাথে আমাদের যে প্রথম কনসেপ্ট টাইট্রেশন কি এবং কেন প্রয়োজন সেটা শেষ হয়ে গেছে। এখন আমরা ডিরেক্টলি মুভ করবো আমাদের সেকেন্ড কনসেপ্ট, যেটা হচ্ছে অম্ল ও ক্ষারের যে কনসেপ্ট রয়েছে সেটা আমরা এখন কাভার করব। তো দেখো অম্ল ও ক্ষারকে বেসিকলি দুই ভাগে ভাগ করা যায়। কিরকম? খেয়াল করো, অম্ল এবং ক্ষার যেগুলো আছে সেগুলো হতে পারে সবল। যদি সবল হয় আমরা তাদের বলবো সবল অম্ল এবং সবল ক্ষার। সিমিলার ওয়েতে ক্ষারগুলো যদি বা অম্লগুলো যদি দুর্বল প্রকৃতির হয় তখন আমরা তাদেরকে বলবো দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষার। তো এখন মনে কোয়েশ্চেন আসতে পারে সবল অম্ল এবং সবল ক্ষার আসলে কি? দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষার আসলে কি? একটু খেয়াল করো। দেখো, সবল অম্ল এবং সবল ক্ষার হচ্ছে তারাই যারা জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়।
কিরকম খেয়াল করো, ধরো তুমি একটা অম্ল নিয়েছো, সে সবল অম্ল, অথবা তুমি একটা ক্ষার নিয়েছো, সে সবল ক্ষার। তুমি যদি তাকে জলীয় দ্রবণে অর্থাৎ তার সাথে পানি মিশ্রিত করে ফেলো, তখন তুমি দেখবে সে তার প্রায় 90% বা 100%ই হচ্ছে আয়নিত হয়ে গেছে। তারাই হচ্ছে সবল অম্ল বা সবল ক্ষার। এরকম উদাহরণ কারা? দেখো, সবল অম্ল এবং সবল ক্ষারের উদাহরণ হচ্ছে, একটু খেয়াল করো, HCl এবং সালফিউরিক অ্যাসিড যেটা, তারা হচ্ছে আসলে সবল অম্ল। HCl হচ্ছে একটা সবল অম্লের উদাহরণ। সিমিলার ওয়েতে সালফিউরিক অ্যাসিড হচ্ছে আরেকটা সবল অম্লের উদাহরণ। অন্যদিকে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সবল ক্ষারের উদাহরণ এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সবল ক্ষারের উদাহরণ। এই উদাহরণগুলোই হচ্ছে তোমাদের মেইনলি এই ক্লাস লেকচারে মনে রাখতে হবে। তাহলে কি দেখলে? তাহলে দেখতে পাচ্ছ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড হচ্ছে সবল অম্ল, কারণ তারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়। সম্পূর্ণরূপে বা প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়। আর অন্যদিকে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সবল ক্ষার। কেন? কারণ তারা জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হতে পারে। দ্যাটস ইট। আর অন্যদিকে দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষার কারা? একটু খেয়াল করো। দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষার হচ্ছে তারাই যারা জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয় না। অর্থাৎ ধরো তুমি হচ্ছে দুর্বল অম্ল বা দুর্বল ক্ষার নিয়ে একটা জলীয় দ্রবণ তৈরি করেছো, মানে তুমি ওই দ্রবণে পানি ঢেলে দিয়েছো। ঢেলে দেওয়ার পর তুমি দেখবে যে সেই দ্রবণে তোমার যে দুর্বল অম্ল বা ক্ষার রয়েছে, সে 7 থেকে 10% এর মতো আয়নিত হয়েছে। অর্থাৎ সে সম্পূর্ণরূপে আয়নিত হয়নি, সে হচ্ছে খুব কম পরিমাণে আয়নিত হয়েছে। তারাই হচ্ছে আসলে দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষার। তো এদের উদাহরণ কি কি? একটু খেয়াল করো। দুর্বল অম্ল হচ্ছে ইথানোয়িক অ্যাসিড অর্থাৎ CH3COOH, এবং দুর্বল ক্ষারের একটা এক্সাম্পল হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা NH4OH। তো এগুলোই ছিল সবল অম্ল এবং সবল ক্ষার। অন্যদিকে দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষার নিয়ে বেসিক কথাবার্তা। তো তোমাদের কি মনে রাখতে হবে? তোমাদের মনে রাখতে হবে উদাহরণগুলো। কি কি পড়িয়েছি দেখো। HCl এবং সালফিউরিক অ্যাসিড হচ্ছে সবল অম্ল, আর অন্যদিকে ইথানোয়িক অ্যাসিড কি? দুর্বল অম্ল। আবার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড কি? সবল ক্ষার। অন্যদিকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি? দুর্বল ক্ষার। এগুলো একটু কষ্ট করে তোমাদের এই ভিডিও লেকচারের জন্য মাথায় রাখতে হবে। তাছাড়াও তোমাদের আরেকটা কনসেপ্ট একটু মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে পিএইচ স্কেল সংক্রান্ত বেসিক কথাবার্তা। তো তোমরা সবাই তো জানো যে পিএইচ স্কেলে কি করা হয়? বাম দিক থেকে ডান দিকে একটা রেখা টানা হয়, যেখানে বাম দিকে অর্থাৎ সর্ববামে থাকে 0 অর্থাৎ পিএইচ মান 0, এবং সর্বডানে থাকে 14 বা 14 অর্থাৎ পিএইচ মান 14, তাই না? এবং মিডলে যেটা থাকে সেটা হচ্ছে নিরপেক্ষ পিএইচ বা নিরপেক্ষ দ্রবণ, যার পিএইচ মান হয়ে থাকে 7। সে ফর ইনস্ট্যান্স 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির পিএইচ যেটা হয়ে থাকে, বিশুদ্ধ পানির পিএইচ 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হয়ে থাকে 7, তাই না? তো তাই আমি বোঝার সুবিধার জন্য এখানে পিএইচ স্কেলটিকে এঁকে নিয়েছি, যেখানে 0 থেকে 14 পর্যন্ত পিএইচ আমরা দেখিয়েছি। পাশাপাশি নিরপেক্ষ দ্রবণ পিএইচ যে 7 হয় সেটাও দেখিয়েছি, এবং 3.5 পিএইচটাকে একটু আমরা এখানে রেখেছি আমাদের সুবিধার জন্য, এবং পিএইচ 10.5 টাকেও আমরা এখানে একটু সুবিধার জন্য রেখে নিয়েছি। তো আমরা সবাই তো জানি নিরপেক্ষ যে দ্রবণ রয়েছে তার পিএইচ মান 7 হয়ে থাকে, এবং অম্লীয় দ্রবণের পিএইচ মান 7 থেকে কম হয়ে থাকে, তাই না? কোনো একটা দ্রবণের পিএইচ মান যত কমবে সে দ্রবণ তত বেশি অম্লীয়। আর অন্যদিকে পিএইচ মান 7 থেকে বাড়া মানে কি, বা বৃদ্ধি পাওয়া মানে কি? পিএইচ মান 7 থেকে বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে সে দ্রবণটা বেশি ক্ষারীয়। পিএইচ মান যত বেশি হবে দ্রবণটা তত বেশি ক্ষারীয় হবে। এই কনসেপ্টগুলো একটু আমি রিকল করিয়ে দিলাম। তো ধরো তোমার কাছে একটা বিশুদ্ধ পানি রয়েছে। তো তোমার কাছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি বিশুদ্ধ পানি থাকে, তাহলে তার দ্রবণটা কি? নিরপেক্ষ। আর নিরপেক্ষ দ্রবণের পিএইচ কত হবে? 7 হবে, রাইট? এটা কিন্তু আমরা একটু পড়ে এসেছি। তো এখন ধরো ওই নিরপেক্ষ দ্রবণে তুমি কি করলে? তুমি একটু অম্ল ঢেলে দিলে, এবং সেই অম্লটা হচ্ছে দুর্বল অম্ল। তো দুর্বল অম্ল বা অম্ল যদি কোনো একটি দ্রবণে তুমি যোগ করো, তাহলে তোমার পিএইচ মান কি হওয়া উচিত? 7 থেকে কমে যাওয়া উচিত। কেন? কারণ তুমি হচ্ছে অম্ল যোগ করছো। তো দেখা যায় অম্লটা যেহেতু আপাতত দুর্বল অম্ল, বা তুমি দুর্বল অম্ল যোগ করছো নিরপেক্ষ পিএইচে, তখন দেখা যাবে তোমার যে পিএইচ মানটা আস্তে আস্তে করে সে হচ্ছে 3.5 এর আশেপাশে হচ্ছে গিয়ে কমে যাবে। এত বেশি কমবে না, কারণ সে হচ্ছে দুর্বল অম্ল। বাট তুমি যদি একটা কাজ করো, তুমি দুর্বল অম্ল না দিয়ে তুমি যদি ধরো এবার তুমি নিরপেক্ষ দ্রবণের যে পিএইচ রয়েছে বা নিরপেক্ষ দ্রবণ যেটা রয়েছে, তুমি সেখানে কি করেছো? সবল অম্ল ঢেলে দিয়েছো। এখন তুমি কি করছো? সবল অম্ল ঢালছো। সবল অম্ল যদি তুমি ঢালো, তখন দেখা যাবে তোমার পিএইচ মান হুট করে 0 এর আশেপাশে চলে যাবে। অর্থাৎ তুমি যেহেতু অ্যাসিডটাকে সবল ঢালছো, তার কারণে দেখা যাবে সেখানে পিএইচ এর মানটা অনেক বেশি কমে যাবে। প্রায় 2, 1 বা 0 এর আশেপাশে
চলে যাবে, কারণ অম্লটা সবল। তার মানে এখানে কি বুঝলে? এখানে বুঝলে যে তোমার কাছে যদি নিরপেক্ষ দ্রবণ থাকে যার পিএইচ হচ্ছে ৭, সেখানে তুমি যদি দুর্বল অম্ল দাও পিএইচ মানটা তেমন কমবে না। বাট সবল অম্ল যদি দাও পিএইচ মানটা হুট করে অনেক বেশি কমে যাবে। এটিই আসলে আমি বোঝাতে চাচ্ছিলাম। তবে একটা জিনিস এখানে মনে রাখো, তুমি কিন্তু দুর্বল অম্ল ব্যবহার করেও পিএইচ মান অনেক কমিয়ে ফেলতে পারবে। কখন কমাতে পারবে? যদি তুমি অনেক বেশি পরিমাণ দুর্বল অম্ল ওই দ্রবণে যোগ করো। কি বললাম? আমি বোঝাতে চাচ্ছি সবল অম্ল ১-২ ফোঁটা যোগ করলেই পিএইচ এর মানটা অনেক কমে যায়। বাট দুর্বল অম্ল যদি তুমি অনেক বেশি পরিমাণ দাও, অনেক বেশি পরিমাণ প্রায় ৫০ এমএল, ১০০ এমএল যদি দাও, তখন তোমার পিএইচ মানটা বেশি কমবে। অর্থাৎ সবল অম্ল ১-২ ফোঁটা দিলেই পিএইচ মান ঠাস করে কমে যাবে। বাট দুর্বল অম্ল অনেক বেশি পরিমাণ ঢাললে দেন গিয়ে পিএইচ মান কমবে। তো এই তো গেল অম্লের বেসিক কথাবার্তা। এবার চলো ক্ষারের কথাবার্তা একটু বলে নিই। দেখো সিমিলার ওয়েতে তুমি যদি হচ্ছে দুর্বল ক্ষার যোগ করো, তুমি সামান্য পরিমাণ দুর্বল ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ ওরকম বাড়বে না। দেখা যাবে 10.5 এর আশেপাশে থাকবে। তাহলে দুর্বল ক্ষার যোগ করলে কি হবে? পিএইচ মান একটু বাড়বে। বাট তুমি যদি এখন নিরপেক্ষ দ্রবণে তুমি দুর্বল ক্ষার যোগ না করে সবল ক্ষার যোগ করো, একটু পরিমাণ দিলেই তুমি দেখবে দ্রবণের পিএইচ মান ঠাস করে বেড়ে গেছে। অর্থাৎ এই ক্ষেত্রেও অম্লের মতোই ব্যাপার হচ্ছে। ক্ষারটা যখন দুর্বল তখন তুমি একটুখানি ক্ষার যদি তুমি হচ্ছে তোমার নিরপেক্ষ পিএইচ এ দাও বা নিরপেক্ষ দ্রবণে দাও, তখন তোমার দ্রবণের পিএইচ একটু বাড়বে। বাট তুমি যদি হচ্ছে সবল ক্ষার দাও, তখন তোমার দ্রবণের পিএইচটা হুট করে বেড়ে যাবে। তো এগুলোই আসলে এই স্লাইডে বোঝাতে চাচ্ছিলাম। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা খুবই সিম্পল। তোমার কাছে একটা নিরপেক্ষ দ্রবণ রয়েছে। সেই নিরপেক্ষ দ্রবণে তুমি যদি হচ্ছে সবল অম্ল দাও, পিএইচ মান ঠাস করে কমে যাবে। বাট দুর্বল অম্ল দিলে পিএইচ মানটা তেমন কমবে না। যদি বেশি কমাতে চাও দুর্বল অম্ল ব্যবহার করে, তখন তোমার বেশি পরিমাণ অম্ল ব্যবহার করতে হবে। আর অন্যদিকে তুমি যদি চাও পিএইচ মান বাড়াতে, তখন তুমি যদি হচ্ছে দুর্বল ক্ষার দাও, তখন তুমি যদি একটু পরিমাণ দুর্বল ক্ষার ইউজ করো, তখন তোমার পিএইচ মান একটু বাড়বে। আর যদি বেশি পরিমাণ দুর্বল ক্ষার ব্যবহার করো, তখন তোমার পিএইচ মান অনেক বেশি বেড়ে যাবে। আর তুমি যদি হচ্ছে পিএইচ মান একটুখানি ক্ষার ব্যবহার করে বাড়াতে চাও, তখন তুমি সবল ক্ষার ইউজ করবে। কারণ সবল ক্ষার ১-২ ফোঁটা দিলেই পিএইচ মান ঠাস করে বেড়ে যাবে। দ্যাটস ইট। তো এগুলোই ছিল হচ্ছে আমাদের অম্ল ও ক্ষার নিয়ে বেসিক কথাবার্তা। তো এগুলো একটু মনে রাখবে। এই স্লাইডে তোমরা কি মনে রাখবে? তোমরা শুধু মনে রাখবে দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষারের এক্সাম্পল কারা, সবল অম্ল এবং সবল ক্ষারের এক্সাম্পল কারা, এবং লাস্টে যে জিনিসটি বুঝিয়েছি যে পিএইচ স্কেলে, এটাও একটু তোমাদের মাথায় রাখতে হবে। তো এরই সাথে, সাথে আমাদের অম্ল ও ক্ষারের যে কনসেপ্টটা ছিল সেটি আমাদের বোঝানো শেষ। এখন আমরা ৩ টা জিনিস পড়ব। কি পড়ব? প্রশমন বিন্দু কি, নির্দেশক কি এবং নির্দেশক আমরা কিভাবে সিলেক্ট করব। তো একটু খেয়াল করো, নির্দেশক কিন্তু আমরা একটু আগেই বুঝে এসেছি। তারপর একটু ডিটেইলসে এখন একটু জানবো। আর নির্দেশক সিলেকশন বলতে কি বোঝাচ্ছি? নির্দেশক সিলেকশন বলতে বোঝাচ্ছি যে অম্ল ও ক্ষারের টাইট্রেশন যখন তুমি করবে, তখন কোন বিক্রিয়ার জন্য কোন নির্দেশক চুজ করতে হবে বা সিলেক্ট করতে হবে সেটা তোমরা কিভাবে বুঝবে। এগুলো হচ্ছে এখন আমরা কভার করব। তো চলো এই কনসেপ্টটা শুরু করা যাক। তো প্রথমেই আসলে দেখো প্রশমন বিন্দু কি? দেখো প্রশমন বিন্দুর আরেকটা নাম আছে। প্রশমন বিন্দুকে আসলে বিক্রিয়ার সমাপ্তি বিন্দুও বলা যায়। তো একটু খেয়াল করো, একটু আগে আমরা যখন পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে অম্ল ও ক্ষারের যে প্রশমন বিক্রিয়া আছে সেটা কখন সমাপ্ত হয়েছে বা শেষ হয়ে গেছে বিক্রিয়াটি, সেটা কিন্তু নির্দেশক বলে দিচ্ছিল। তো এই যে একটা বিক্রিয়া শেষ হয়ে যাচ্ছে বা সমাপ্ত হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে আসলে প্রশমন বিন্দু। অর্থাৎ যেই পয়েন্টে গিয়ে বিক্রিয়াটা শেষ হচ্ছে বা বিক্রিয়াটা সমাপ্তি হয়ে গেছে, সেটাকে আসলে বলা হয় প্রশমন বিন্দু। কিরকম একটু সংজ্ঞার মাধ্যমে জিনিসটা বুঝে নাও। তাহলে প্রশমন বিন্দু কি? প্রশমন বিন্দু হচ্ছে প্রশমন বিক্রিয়ায় এমন এক অবস্থা যেখানে অম্ল ও ক্ষার একে অপরকে সম্পূর্ণরূপে প্রশমিত করে ফেলে এবং সে বিন্দুতে নির্দেশক বর্ণ পরিবর্তন করতে পারে। এটাই হচ্ছে প্রশমন বিন্দু। তাহলে প্রশমন বিন্দু কি? সিম্পল। প্রশমন বিন্দু হচ্ছে প্রশমন বিক্রিয়ার এমন একটা অবস্থা যেখানে অম্ল ও ক্ষারের যে প্রশমন বিক্রিয়া রয়েছে, সেই বিক্রিয়াতে অম্ল এবং ক্ষার প্রত্যেকেই একে অপরকে সম্পূর্ণরূপে প্রশমিত করে ফেলে এবং সেই প্রশমন বিন্দুতে নির্দেশক তার বর্ণটা পরিবর্তন করে বলে দেয় যে বিক্রিয়াটা এখানে শেষ হয়েছে বা সমাপ্তি লাভ করেছে। এটাই প্রশমন বিন্দু। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অম্ল এবং ক্ষারের যে প্রশমন বিক্রিয়া রয়েছে, সেই প্রশমন বিক্রিয়াতে প্রশমন বিন্দুর পিএইচ কত সেটা আমরা এখন পড়বো। এখন আমরা কি পড়বো? অম্ল ও ক্ষারের যে প্রশমন বিক্রিয়া হয় সেই বিক্রিয়াতে প্রশমন বিন্দুর পিএইচ কত সেটা আমরা কিভাবে জানবো সেটা হচ্ছে এখন একটু পড়বো। তো এই ব্যাপারটা চলো এখন একটু দেখি।
ধরো তোমার কাছে সবল অম্ল এবং সবল ক্ষার নিয়ে তুমি একটা প্রশমন বিক্রিয়া করছো। আরেকটা এক্সাম্পল হচ্ছে এটা। আমরা জানি HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড কি সবল অম্ল এবং সবল ক্ষার। তারা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপাদন করে। আমরা তো ভালো করেই জানি অম্ল এবং ক্ষার বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে তারা কি তৈরি করে? লবণ তৈরি করে এবং পানি তৈরি করে। এখানে NaCl হচ্ছে লবণ এবং H2 হচ্ছে পানি, তাই না? আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এখন তুমি ধরো তোমাকে কি দেয়া হয়েছে? তোমাকে একটা সবল অম্ল দেয়া হয়েছে, বাট ক্ষারটা যেটা আছে সেটা রাখা হয়েছে দুর্বল। তো একটু খেয়াল করো, সবল অম্লর একটা এক্সাম্পল হচ্ছে HCl এবং দুর্বল ক্ষারের এক্সাম্পল আমরা কি দেখে এসেছি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো তারা বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি। তো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড কি? অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ আর H2O তো হচ্ছে আমাদের পানি, তাই না? তো এই বিক্রিয়াটা একটু আমরা লিখে রাখলাম। এবার ধরো তুমি অম্লটা নিয়েছো দুর্বল এবং ক্ষারটা নিয়েছো সবল। তো দুর্বল অম্লের একটা এক্সাম্পল আমরা কি দেখেছি? ইথানোয়িক অ্যাসিড। সবল ক্ষারের এক্সাম্পল কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তারা বিক্রিয়া করে কি তৈরি করে? তারা বিক্রিয়া করে সোডিয়াম, ইথানয়েড এবং পানি উৎপাদন করে। তো এই বিক্রিয়াটা একটু খেয়াল রাখো। তো এখন ধরো তুমি অম্লটা নিয়েছো দুর্বল এবং ক্ষারটাকেও দুর্বল নিয়েছো। তার এক্সাম্পল কি? দেখো, দুর্বল অম্ল কে ছিল? ইথানোয়িক অ্যাসিড। দুর্বল ক্ষার কে ছিল? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো তারা বিক্রিয়া করে এই লবণটি এবং পানি উৎপাদন করে। তো এখানে দেখো 4 ধরনের বিক্রিয়া লিখেছি। কিসের উপর ভিত্তি করে? অম্ল ও ক্ষারের সবলতার উপর ভিত্তি করে। তাই তো? আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তো তোমাদের কারো যদি এই বিক্রিয়াগুলো লিখতে একটু সমস্যা হয়, আমি তোমাদেরকে বিক্রিয়াগুলো কিভাবে কমপ্লিট করবে একটু বলে দেই। দেখো, অম্ল কি বলেছে? সবল, তাই না? ক্ষারটাও সবল বলেছে। তো প্রথমে একটা তোমরা এক্সাম্পল নিয়ে নাও। দেখো, প্রশমন বিক্রিয়া করছো না? অম্ল এবং ক্ষারের বিক্রিয়া করছো না? তো অম্ল ও ক্ষারের বিক্রিয়াতে কি তৈরি হয়? লবণ এবং পানি। তো তোমরা যেটা করবে প্রথমে এই যে পানির পার্টটুকু, এই দেখো এখান থেকে ক্ষার থেকে OH এবং অ্যাসিড থেকে বা অম্ল থেকে H পার্টটুকুকে আলাদা করে H2O লিখে ফেলবে। দেখো এখানে H2O তোমরা লিখে ফেলেছো এই ২ টা পার্টকে আলাদা করে। দেন যে কাজটি করবে, বাকি যে পার্টটুকু আছে সেটাকে জোড়া লাগিয়ে দাও। দেখো এখানে Na বাকি আছে, এখানে Cl বাকি আছে। তো জোড়া দিলে যেটা আসবে NaCl, এটাই হচ্ছে আমাদের লবণ। সেইম ভাবে সবল অম্ল এবং দুর্বল ক্ষার বলেছে না? সবল অম্ল নাও HCl, দুর্বল ক্ষার নাও NH4OH। তো দেখো অম্ল থেকে কি নিবে? H নেবে এবং ক্ষার থেকে কি নেবে? OH নেবে। জোড়া দাও, পানি আসবে, তাই তো? পানি চলে আসছে এবং বাকি কি আছে? NH4Cl, তাই না? তো তাকে জোড়া দিয়ে এখানে বসিয়ে দাও। এভাবে আসলে বিক্রিয়াগুলো কমপ্লিট করা হয়। সেম ওয়েতে ধরো তুমি কি নিয়েছো? সবল ক্ষার এবং দুর্বল অম্ল, তাই না? তো দুর্বল অম্ল তো জানো ইথানোয়িক অ্যাসিড, সবল ক্ষারকে NaOH, তাই তো? তো কি তৈরি করবে? অম্ল থেকে তুমি কি নিবে? H নিবে এবং ক্ষার থেকে তুমি কি নিবে? OH নিবে। জোড়া দাও, দিলে H2O আসলো। বাকি পার্টটুকু লবণের, তাই না? তো কি করবে? দেখো এখানে CH3CO আছে, CH3CO লিখলে এবং এখানে কি আছে? Na বাকি আছে, তো Na লিখে জোড়া দিয়ে দিলে। তাহলে সোডিয়াম ইথানয়েড বা লবণটাকে পেয়ে যাবে। এখন ধরো দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষার নিবে। তো দুর্বল অম্লকে ইথানোয়িক অ্যাসিড, দুর্বল ক্ষারকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। প্রথম কাজ কি? অম্লের H এবং ক্ষারের OH জোড়া দাও, পানি উৎপন্ন করো। দেন বাকি কাজ কি? বাকি যে পার্টটুকু আছে, অবশিষ্ট যে পার্টটুকু আছে তাকে জোড়া দিয়ে দাও। তো এখানে কি আছে? CH3COO আর ওইখানে কি আছে? NH4, তাই তো? তো জোড়া দিলে কি আসবে? CH3COO NH4, অর্থাৎ অ্যামোনিয়াম ইথানয়েড। তো আশা করি এই পার্টটুকু তোমরা ভালোভাবে ধরতে পেরেছ। তো এখন আমরা আসলে কি পড়তে চাচ্ছি? দেখো আমাদের মেইন টার্গেট কি ছিল? কোনো একটা প্রশমন বিক্রিয়ার প্রশমন বিন্দুর pH কত হবে সেটা বের করা, তাই না? তো সেটাই হচ্ছে এখন আমরা একটু শিখব। তো এই ক্ষেত্রে মনে রাখবে, প্রশমন বিন্দু অর্থাৎ কোনো একটা প্রশমন বিক্রিয়ার প্রশমন বিন্দুর pH কেমন হবে সেটা টোটালি ডিপেন্ড করে কার উপর? সেটা ডিপেন্ড করে প্রশমন বিক্রিয়াতে উৎপন্ন লবণের প্রকৃতির উপর। প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন লবণের উপর। আমি কথাটি আবার বলছি, দেখো কোনো একটা প্রশমন বিক্রিয়াতে প্রশমন বিন্দুর pH কেমন হবে সেটা টোটালি ডিপেন্ড করে ওই রাসায়নিক বিক্রিয়াতে উৎপন্ন যে লবণ রয়েছে, উৎপন্ন লবণের প্রকৃতির উপর। এটা একটু মাথায় রাখতে হবে। তো এটা দিয়ে হচ্ছে আমরা মূলত বের করতে পারবো যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার অর্থাৎ কোনো একটা প্রশমন বিক্রিয়ার প্রশমন বিন্দুর pH আসলে কেমন। তো একটু খেয়াল করো, প্রথম বিক্রিয়ার জন্য আমরা প্রশমন বিন্দুর pH-টা নির্ণয় করি। একটু খেয়াল করো, এখানে প্রথম বিক্রিয়ার জন্য অ্যাসিড যেটা আছে সেটাও সবল, ক্ষার যেটা আছে সেটাও সবল। সবসময় মনে রাখবে যদি দুইটাই যদি সবল হয় তো তার মানে কি এখানে ক্ষারেরও প্রভাব বেশি না, অম্লেরও প্রভাব বেশি না। তাই উৎপন্ন যে লবণটা আছে সেটা হবে নিরপেক্ষ। অর্থাৎ সবল অম্ল এবং সবল ক্ষারের যেকোনো বিক্রিয়াতে সবসময় যে লবণটা উৎপন্ন হবে সেটা কি হবে? সেটা হবে নিরপেক্ষ।
এবার আসো দ্বিতীয় বিক্রিয়াতে। দেখো এখানে HCl-টা কি সবল অম্ল, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কি দুর্বল অম্ল। তো একটু খেয়াল করো, এখানে অম্লটা হচ্ছে সবল, ক্ষারটা হচ্ছে দুর্বল। তো অম্ল যেহেতু সবল, তার মানে অম্লের প্রভাবটা লবণে বেশি থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে লবণ যেটা আছে, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা আছে, সেটা একটু অম্লীয় হবে। কেন? কারণ অম্লটা সবল ছিল, ক্ষারটা দুর্বল ছিল, তাই অম্লের প্রভাবটা বেশি বজায় থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলো থার্ড বিক্রিয়াতে। এখানে দেখো যে লবণটা আছে, তার প্রকৃতি আমরা কিভাবে দেখব? আমরা দেখব তার বিক্রিয়া থেকে। তো এখানে দেখো এসিড যেটা আছে বা অম্ল যেটা আছে সে তো দুর্বল, আর ক্ষার যেটা আছে সে তো সবল। ক্ষার যেহেতু সবল, তাহলে উৎপন্ন যে লবণটা আছে সেখানে ক্ষারের বেশি প্রভাব থাকবে নাকি অম্লের? তো দেখো এখানে ক্ষারটা হচ্ছে সবল, অম্লটা হচ্ছে দুর্বল। তার মানে এখানে লবণটা যেটা আছে সেখানে ক্ষারের প্রভাবটা বেশি থাকবে, তাই সেটা হবে ক্ষারীয় প্রকৃতির। এবার চলো ফোর্থ বিক্রিয়াটি একটু খেয়াল করি। এখানে দেখো অম্লটা কি দুর্বল, ক্ষারও হচ্ছে দুর্বল। দেখো অম্লও দুর্বল, ক্ষারও দুর্বল। তার মানে উৎপন্ন যে লবণটা রয়েছে তাতে কারোর প্রভাবই বজায় থাকবে না। তাই এই যে লবণটি উৎপন্ন হবে সেটা হবে নিরপেক্ষ। তো আশা করি এই সম্পূর্ণ জিনিসটি তোমরা বুঝতে পেরেছ। তো সামারি কি? সামারি হচ্ছে এরকম, যদি অম্ল এবং ক্ষার দুইটাই সবল হয় লবণ হবে নিরপেক্ষ, যদি অম্ল ও ক্ষার দুইটাই দুর্বল হয় তখনও লবণ হবে নিরপেক্ষ। বাট এমন যদি হয় একটা দুর্বল একটা সবল, তখন আমাদের কি দেখতে হবে কোনটা সবল? ক্ষার যদি সবল হয় লবণ হবে ক্ষারীয়, অম্ল যদি সবল হয় লবণ হবে অম্লীয়। দ্যাটস ইট। প্রথম প্রশমন বিক্রিয়াটি যদি একটু খেয়াল করো, এই প্রশমন বিক্রিয়াতে উৎপন্ন লবণটা কি নিরপেক্ষ? আর আমরা সবসময় জানি নিরপেক্ষ দ্রবণের পিএইচ কত? 7। একটু আগেই কিন্তু পড়ে এসেছে। তার মানে এই ক্ষেত্রে প্রশমন বিন্দুর পিএইচ হবে 7। অন্যদিকে দেখো এই যে লাস্ট বিক্রিয়াটি রয়েছে সেখানেও খেয়াল করো উৎপন্ন লবণটা কি নিরপেক্ষ। আর আমরা কি জানি নিরপেক্ষ দ্রবণের পিএইচ কত? নিরপেক্ষ দ্রবণের পিএইচ 7। অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রেও প্রশমন বিন্দুর পিএইচ কত হবে? 7 হবে। আশা করি বুঝতে পারছো ব্যাপারগুলো। তো এবার একটু খেয়াল করো, অম্ল যখন সবল, ক্ষার যখন দুর্বল, তখন লবণটা কি হয়? অম্লীয় হয়। যেহেতু অম্লীয় দ্রবণ এখানে তৈরি হচ্ছে, তার মানে এইখানে প্রশমন বিন্দুর পিএইচ কত হবে? অবশ্যই 7 এর নিচে। তাই তো? আমরা জানি অম্লীয় দ্রবণের জন্য পিএইচ মান কত হয়? 7 এর নিচে হয়। তাই এই বিক্রিয়াতে দেখা যাবে প্রশমন বিন্দুর পিএইচ মান 7 থেকে কম হবে। যদি স্পেসিফিক্যালি বলতে চাই সেটা হয়ে থাকে 5.27। আর অন্যদিকে এখানে একটু খেয়াল করো, এখানে কি রয়েছে? উৎপন্ন যে লবণটা রয়েছে সে হচ্ছে ক্ষারীয়। তার মানে এইখানে প্রশমন বিন্দুর পিএইচ মান কত হবে? 7 থেকে বেশি হবে, তাই না? আমরা জানি ক্ষারীয় দ্রবণের পিএইচ মান কত হয়? 7 থেকে বেশি হয়। তো দেখা যায় এই ক্ষেত্রে পিএইচ মান হয়ে থাকে প্রশমন বিন্দুর 8.80 এর আশেপাশে। তো আশা করি প্রশমন বিন্দুর ব্যাপার-স্যাপার তোমরা ভালো মতন ধরতে পেরেছ। তো এই স্লাইডটি ভালো করে মনে রাখবে। কারণ তোমাদের এই স্লাইডগুলো যদি তোমরা ভালো মতন মনে না রাখতে পারো, তোমাদের এইচএসসিতে সৃজনশীলে যখন বলে দিবে যে কোন প্রশমন বিক্রিয়ার জন্য বা কোন টাইট্রেশনের জন্য কোন নির্দেশক ইউজ করতে হবে, সেগুলো তোমরা করতে পারবে না। তাই আমি তোমাদেরকে এই স্লাইডটা ভালো মতন বুঝিয়েছি। যদি তোমরা কেউ বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, অথবা চেষ্টা করতে পারো ভিডিওটিকে আবার দেখার জন্য বা রিপিট করার জন্য এই স্লাইডটি। তো আশা করি প্রশমন বিন্দুর পার্টটুকু তোমরা বুঝেছ। এখন আমরা ডিরেক্টলি নির্দেশকের যে কনসেপ্ট আছে সেটাতে চলে যাব। তো একটু খেয়াল করো, এই ক্লাস লেকচারের শুরুতেই আমরা যখন পড়েছিলাম টাইট্রেশন কি, তখন কিন্তু আমরা নির্দেশক নিয়ে কথা বলে এসেছিলাম। যেখানে আমরা বলে এসেছিলাম যে কোনো একটা দ্রবণ শুরুতে কালারলেস থাকে। তো এখন একটা রাসায়নিক বিক্রিয়া শেষ হয়েছে কিনা বা প্রশমন বিন্দু এসেছে কিনা বা সমাপ্তি বিন্দু এসেছে কিনা বা কোনো একটা টাইট্রেশন শেষ হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝতাম? আমরা শুরুতেই হচ্ছে এখানে একটু নির্দেশক ঢেলে দিতাম, তাই না? নির্দেশক ঢেলে দিলে দেখা যেত সমাপ্তি বিন্দুতে সে তার বর্ণটা পরিবর্তন করে বিক্রিয়ার যে এন্ড পয়েন্ট বা প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দু সেটাকে সে নির্দেশ করে দিতে পারত। এটাই কিন্তু নির্দেশক ছিল। এবং নির্দেশক ছিল এমন একটা রাসায়নিক যৌগ যেটা আসলে জৈব যৌগ। সাধারণত নির্দেশক হিসেবে জৈব যৌগ ব্যবহার করা হয়ে থাকে, বা বলতে পারি দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষার ব্যবহার করা হয়ে থাকে। তো আশা করি নির্দেশকের কথাবার্তা তোমাদের মনে পড়ে গেছে। তো নির্দেশককে একটু চলো সংজ্ঞায়িত করে ফেলি, কারণ নির্দেশকের সংজ্ঞাটা একটু আসে। তো চলো নির্দেশকের সংজ্ঞাটা একটু আমরা দেখি। অম্ল ও ক্ষারের প্রশমন বিক্রিয়ায় বিক্রিয়ার সমাপ্তি বিন্দু বা প্রশমন বিন্দু
জানার জন্য যেসব জৈব যৌগ ব্যবহৃত হয় তাদেরকে আসলে বলা হয়ে থাকে নির্দেশক, তাই তো? এবং নির্দেশকের কাজ কি ছিল? নির্দেশকের কাজ ছিল বিক্রিয়ার সমাপ্তি বিন্দুতে বা প্রশমন বিন্দুতে বা এন্ড পয়েন্টে সে তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে থাকে। এগুলো কিন্তু আমরা আগেই পড়ে এসেছি, তাই না? তো এখন আমরা নতুন করে যেটা জানবো সেটা হচ্ছে নির্দেশকের এক্সাম্পল। নির্দেশক আসলে কোন, কোন নির্দেশক আমরা সাধারণত ব্যবহার করে থাকি বা কোন, কোন জৈব যৌগ বা রাসায়নিক দ্রব্য আমরা নির্দেশক হিসেবে টাইট্রেশনে ব্যবহার করে থাকি। দেখো, উদাহরণস্বরূপ বলা যায় মিথাইল রেড নামক নির্দেশক, মিথাইল অরেঞ্জ নামক নির্দেশক এবং ফেনফথেলিন নামক নির্দেশকগুলো আমরা সাধারণত সবচেয়ে বেশি ল্যাবরেটরিতে টাইট্রেশনে ব্যবহার করে থাকি। কি বলেছি? কি, কি নির্দেশক আমরা সবচেয়ে বেশি ইউজ করি? মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ এবং ফেনফথেলিন। এই নামগুলো একটু মুখস্থ রাখতে হবে। তো এগুলো একটু মাথায় রাখবে। তো এখন আরেকটা কনসেপ্ট একটু তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে pH 7 এ অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার বা প্রশমন বিক্রিয়ার প্রশমন বিন্দুর pH যদি কখনো 7 হয়ে থাকে, সেই 7 এ কোনো নির্দেশকই বিয়োজিত হতে পারে না। এবং সেখানে pH 7 এ কোনো নির্দেশক বিয়োজিত হতে না পারায় pH 7 এ কোনো নির্দেশক তার বর্ণ পরিবর্তন করতে পারে না। কেন? কারণ নির্দেশক বর্ণ তখনই পরিবর্তন করতে পারবে যখন সে ওই pH এ দ্রবীভূত হতে পারবে বা বিয়োজিত হতে পারবে। আমি কথাটি আবার রিপিট করছি, দেখো, সাধারণত pH 7 এ কোনো নির্দেশক বিয়োজিত হতে পারে না। pH 7 এ যদি কোনো নির্দেশক বিয়োজিত হতে না পারে, তাহলে সে তার বর্ণ পরিবর্তন করতে পারবে না। কেন পারবে না? কারণ কোনো একটা নির্দেশক তখনই বর্ণ পরিবর্তন করতে পারে যদি সে ওই pH এ বিয়োজিত হতে পারে। যেহেতু pH 7 এ কোনো নির্দেশকই বিয়োজিত হতে পারছে না, তার মানে pH 7 এ কোনো নির্দেশক বর্ণ পরিবর্তন করতে পারবে না। আর একটু খেয়াল করো, নির্দেশক যদি বর্ণই পরিবর্তন করতে না পারে, তাহলে তো আমার নির্দেশক ইউজ করার কোনো মানে নেই, তাই না? যদি বর্ণ না পরিবর্তন করতে পারে, তাহলে তো আমরা বুঝতেই পারবো না যে রাসায়নিক বিক্রিয়াটা শেষ হয়েছে, তাই না? তো তাই যেটা মনে রাখবে, pH 7 এ কোনো নির্দেশক বিয়োজিত হতে না পারায় pH 7 এর জন্য আমাদের তেমন কোনো নির্দেশক নেই। তাই আমরা বলে থাকি যে সকল রাসায়নিক বিক্রিয়ার প্রশমন বিন্দুর pH মান 7 হয়ে থাকে বা নিরপেক্ষ হয়ে থাকে, সেখানে কোনো নির্দেশক আমরা ব্যবহার করতে পারবো না। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছ। তো এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখবে। তার পাশাপাশি আরেকটা জিনিস একটু খেয়াল করো। দেখো, আমরা কিন্তু ৩ টা নির্দেশকের নাম বলেছি। একটা হচ্ছে মিথাইল অরেঞ্জ, একটা হচ্ছে মিথাইল রেড, আর একটা হচ্ছে ফেনফথেলিন। তো সবসময় মনে রাখবে, যে সকল রাসায়নিক বিক্রিয়ার বা প্রশমন বিক্রিয়ার প্রশমন বিন্দুর পিএইচ পরিসর বা পিএইচ রেঞ্জ 3.1 থেকে 4.4 হয়ে থাকে, সে সকল রাসায়নিক বা প্রশমন বিক্রিয়াতে আমরা কি ব্যবহার করতে পারবো? মিথাইল অরেঞ্জকে নির্দেশক হিসেবে ব্যবহার করতে পারবো। আমি কথাটি আবারও বলছি, দেখো, যে প্রশমন বিক্রিয়ার প্রশমন বিন্দুর পিএইচ পরিসর 3.1 থেকে 4.4 এর মধ্যবর্তী হয়ে থাকে, সে সকল প্রশমন বিক্রিয়াতে নির্দেশক হিসেবে মিথাইল অরেঞ্জ ব্যবহার করা যাবে। আর অন্যদিকে মিথাইল রেড কখন ইউজ করবে? যে রাসায়নিক বিক্রিয়ার বা প্রশমন বিক্রিয়ার প্রশমন বিন্দুর পিএইচ 4.2 থেকে 6.3 হবে, সেখানে মিথাইল রেড আমরা ব্যবহার করতে পারবো। আর ফেনফথেলিন কখন ইউজ করব তাহলে? ফেনফথেলিন আমরা তখনই ইউজ করতে পারবো যখন প্রশমন বিন্দুর পিএইচ পরিসর, অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার প্রশমন বিন্দুর পিএইচ পরিসর 8.2 থেকে 9.8 হবে, তখন আমরা ব্যবহার করতে পারবো ফেনফথেলিন। তো সিম্পলি যেটা বুঝতে পারলে সেটা হচ্ছে, এই যে মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড আছে, তাকে আমরা কখন ইউজ করতে পারবো? যখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়ার প্রশমন বিন্দুর পিএইচটা অম্লীয় হয়ে থাকে। আর অন্যদিকে ফেনফথেলিনটা কখন ইউজ করতে পারবো? ফেনফথেলিনটা তখনই ইউজ করতে পারবো যখন একটি রাসায়নিক বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়ার যে প্রশমন বিন্দুর পিএইচ রয়েছে সেটা ক্ষারীয় হবে, তখন। তো ভালো করে দেখলে, অম্লীয় হলে আমরা কি ইউজ করব? মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড। ক্ষারীয় হলে ফেনফথেলিন। এখন মনে কোয়েশ্চেন আসতেই পারে, যদি প্রশমন বিন্দু 7 হয়ে থাকে বা নিরপেক্ষ হয়ে থাকে, তখন আমরা কি ইউজ করব? অ্যান্সারটি হচ্ছে, তখন আমরা ইউজ করতে পারবো না কোনো নির্দেশক। কেন পারবো না? একটু আগেই অ্যান্সার দিয়ে এসেছি। কি বলেছিলাম? পিএইচ 7 এ কোনো নির্দেশকই বিয়োজিত হতে পারে না। পিএইচ 7 এ যেহেতু কোনো নির্দেশক বিয়োজিত হতে পারছে না, তার মানে পিএইচ 7 এ কোনো নির্দেশকই বর্ণ পরিবর্তন করবে না। আর বর্ণ পরিবর্তন না করলে আমার নির্দেশকটি ইউজ করার দরকার নেই। তাই আমরা বলে থাকি,
কোনো রাসায়নিক বিক্রিয়ার বা প্রশমন বিক্রিয়ার সমাপ্তি বিন্দু বা প্রশমন বিন্দুর পিএইচ যদি 7 হয়ে থাকে বা 7 এর আশেপাশে হয়ে থাকে, তার জন্য কোনো নির্দেশক থাকে না। কারণ পিএইচ 7 এ কোনো নির্দেশক বিয়োজিত হতে পারে না এবং বর্ণ পরিবর্তন করতে পারে না। দ্যাটস ইট। তো হোপফুলি এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের যে কনসেপ্ট পড়িয়েছি সেগুলো তোমরা ভালো মতন ধরতে পেরেছ। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট এই ক্লাস লেকচারের। যেটি হচ্ছে আসলে নির্দেশক সিলেকশন। অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়া তোমাদেরকে দিয়ে দিবে। অর্থাৎ ধরো তোমাকে বলল সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl যে রাসায়নিক বিক্রিয়াটি রয়েছে বা প্রশমন বিক্রিয়াটি রয়েছে, সেই প্রশমন বিক্রিয়া তুমি যদি হচ্ছে টাইট্রেশন করো, সেই টাইট্রেশনে তুমি কোন নির্দেশক ব্যবহার করবে। সো সেগুলো তোমরা কিভাবে অ্যান্সার করবে সেটির কনসেপ্টটি হচ্ছে আমরা এই যে স্লাইডটি রয়েছে এখানে আমরা দেখব। তো চলো এটা শেখা যাক। তো একটু খেয়াল করো, আমরা কিন্তু দেখে এসেছিলাম যে বিক্রিয়া যখন আমরা করছি প্রশমন বিক্রিয়াতে তখন 4 টাইপ হয়। কি টাইপ ছিল? এরকম টাইপ ছিল। অম্ল ও ক্ষার দুইটাই সবল অথবা অম্ল এবং ক্ষার দুইটাই দুর্বল। অন্যদিকে অম্ল যখন সবল, ক্ষারটা দুর্বলও হতে পারে, আবার অম্লটা দুর্বল হলে ক্ষারটা সবলও হতে পারে। এই 4টা কম্বিনেশন কিন্তু আমরা দেখে এসেছিলাম এবং উদাহরণস্বরূপ আমরা এই বিক্রিয়াগুলো দেখে এসেছিলাম, তাই না? তো নির্দেশক সিলেকশনের জন্য প্রথম কাজ যেটা সেটা হচ্ছে তোমাদের লবণ অ্যানালাইসিস করতে হবে যে লবণের প্রকৃতিটা কিরকম। এটা যদি অ্যানালাইসিস করে ফেলতে পারো তাহলেই তোমাদের বাকি কাজটা শেষ। তো খেয়াল করো প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এখানে অম্ল কি HCl, ক্ষার কি NaOH, অর্থাৎ দুইটাই হচ্ছে এখানে কি সবল। তাহলে লবণ যেটা উৎপন্ন হচ্ছে তাতে কারোর প্রভাবই বজায় থাকবে না, অর্থাৎ লবণটা হচ্ছে নিরপেক্ষ, তাই না? আবার এইখানেও সিমিলারিটি দেখো, অ্যাসিড অর্থাৎ অম্ল যেটা আছে সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ক্ষার যেটা আছে সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। দুইটাই হচ্ছে কি দুর্বল। অর্থাৎ উৎপন্ন যে লবণটি রয়েছে তাতে উৎপন্ন যে লবণটি রয়েছে তাতে না থাকবে অম্লের প্রভাব বেশি, না থাকবে ক্ষারের প্রভাব বেশি। তাই উৎপন্ন লবণটা কি হবে? নিরপেক্ষ। আবার এখানে দেখো ক্ষার যেটা রয়েছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অম্ল যেটা আছে সেটা হচ্ছে HCl, অর্থাৎ ক্ষারটা হচ্ছে দুর্বল এবং অম্লটা হচ্ছে সবল। যেহেতু অম্ল সবল, লবণটা কি হবে? লবণটা হবে অম্লীয়। আবার অন্যদিকে এখানে খেয়াল করো, এখানে দেখো ইথানোয়িক অ্যাসিডটা কি দুর্বল, বাট সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার কি? ক্ষারটা হচ্ছে সবল। যেহেতু ক্ষার সবল, অম্ল দুর্বল, তার মানে উৎপন্ন লবণটা কি হবে? উৎপন্ন লবণের প্রকৃতি হবে ক্ষারীয়, তাই তো? অর্থাৎ তুমি বলে ফেলতে পারছো প্রথম যে বিক্রিয়াটি রয়েছে, প্রথম দুইটি বিক্রিয়ার জন্য উৎপন্ন লবণ হচ্ছে নিরপেক্ষ। উৎপন্ন লবণের প্রকৃতি যেহেতু নিরপেক্ষ, তাহলে প্রশমন বিন্দুর পিএইচ কত হবে? অবশ্যই 7 হবে। আর এখানে যেহেতু এই বিক্রিয়ার জন্য উৎপন্ন লবণের প্রকৃতি হচ্ছে অম্লীয়, তার মানে তার পিএইচ মান 7 থেকে কম হবে। আর এখানে যেহেতু ক্ষারীয়, এই বিক্রিয়ার জন্য প্রশমন বিন্দুর পিএইচ মান কত হবে? 7 থেকে বেশি হবে। আর আমরা তো পড়ে এসেছিলাম যে যখন হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার বা প্রশমন বিক্রিয়ার প্রশমন বিন্দুর পিএইচ এর মান 7 এর নিচে হয় বা অম্লীয় হয়ে থাকে, তখন আমরা নির্দেশক হিসেবে কি ইউজ করি? মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড। আর অন্যদিকে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়ার প্রশমন বিন্দুটা ক্ষারীয় হয়ে থাকে, তখন আমরা ইউজ করে থাকি ফেনলফথেলিন। তো আশা করি এইগুলো তোমরা বুঝতে পেরেছ। বাট এখন একটু কনফিউশন অ্যারাইজ করবে, সেটা হচ্ছে একটু খেয়াল করো। আমি তোমাদেরকে আগে বলে এসেছিলাম যে প্রশমন বিন্দুর পিএইচ কোনো রাসায়নিক বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়ার জন্য যদি 7 হয়ে থাকে, তার জন্য কোনো নির্দেশক নেই। কারণ সেই পিএইচ এর কোনো নির্দেশকই হচ্ছে বিয়োজিত হয় না। বাট এখন কথাটি হচ্ছে, এখন আমি 2টা লাইন লিখব। কিরকম একটু খেয়াল করো। দেখো, এখানে দেখো এই যে সবল অম্ল এবং সবল ক্ষারের যে বিক্রিয়া রয়েছে সেখানে প্রশমন বিন্দুর পিএইচ 7 অবশ্যই ঠিক আছে, বাট এইখানে সব নির্দেশক ব্যবহার করা যায়। আর অন্যদিকে এখানে খেয়াল করো, দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষার তারও প্রশমন বিন্দুর পিএইচ 7, সেখানে কোনো নির্দেশক ব্যবহার করা যাবে না। তো একটু খেয়াল করো, তোমরা কিন্তু এতটুকু পার্ট, এই যে 3টা পার্ট, এটা ভালো করে বুঝতে পেরেছো। কেন একটু খেয়াল করে দেখো, খুবই সিম্পল। আমি তোমাদেরকে আগেই বলেছি যে প্রশমন বিন্দুর পিএইচ ক্ষারীয় হলে ফেনফথেলিন ইউজ করবে, প্রশমন বিন্দুর পিএইচ অম্লীয় হলে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ইউজ করবে, প্রশমন বিন্দুর পিএইচ 7 হলে সেখানে কোনো নির্দেশক নেই, তাই না? তো এই কথাগুলো ঠিক আছে, এগুলো তোমরা বুঝতে পেরেছো। বাট কোয়েশ্চেনটা হচ্ছে এই যে সবল অম্ল এবং সবল ক্ষারের যে পার্টটুকু, সেখানে পিএইচ 7 এ তো নির্দেশক ইউজ করার কথা না, বাট এখানে আমরা কেন করতে পারছি? তো এইটার আনসারই আসলে আমরা এখন দিব। অ্যান্সারটি আসলে খুবই ছোট। একটু খেয়াল করো, তুমি যদি দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষার নিয়ে তুমি হচ্ছে টাইট্রেশন করো, তখন তুমি একটু খেয়াল করো তোমার প্রশমন বিন্দু পিএইচ 7, তার মানে সেখানে কোনো নির্দেশক সেখানে বিয়োজিত হবে না এবং কি হবে? সেখানে হচ্ছে আমরা কোনো নির্দেশক ইউজ করতে পারবো না।
ঠিক আছে। বাট এখানেও তো না পারার কথা, বাট কেন পারছি একটু খেয়াল করো। তোমার প্রশ্নবিন্দুর পেজ এখানে 7 ঠিক আছে। বাট তুমি যদি একটু খেয়াল করো টাইট্রেশন করার সময় তোমার প্রশ্নবিন্দুর পেজ অর্থাৎ বিক্রিয়ার সমাপ্তি বিন্দু যখন চলে এসেছে, তখন তুমি যদি হচ্ছে ১-২ ফোঁটা অম্ল একটু বেশি তুমি ইউজ করে ফেলো, দেখো ১-২ ফোঁটা অম্ল খুবই কিন্তু সামান্য পরিমাণ বা ১-২ ফোঁটা ক্ষার খুবই সামান্য পরিমাণ। এটা কিন্তু এত বেশি পরিমাণ আয়তন না। তুমি যদি হালকা ১ ফোঁটা তুমি যদি হচ্ছে সবল অম্ল বা সবল ক্ষার তুমি যোগ করে দাও বুড়ির থেকে কনিক্যাল ফ্লাস্কে, তখন কিন্তু তোমার দ্রবণের পিএইচ মানটা ঠাস করে কমে যাবে। অম্ল ইউজ করলে কমে যাবে, ক্ষার ইউজ করলে বেড়ে যাবে। তখন কিন্তু পিএইচ মানটা আর 7 থাকবে না। তাই না? তখন তুমি কিন্তু সেখানে চাইলে তুমি ১ ফোঁটা অম্ল যদি ইউজ করে দাও, তখন তুমি সেখানে নির্দেশক হিসেবে মিথাইল রেড ইউজ করতে পারবে, মিথাইল অরেঞ্জও ইউজ করতে পারবে। আর তুমি যদি হালকা ১ ফোঁটা ক্ষার তুমি যদি দিয়ে দাও, তখন তোমার প্রশমন বিন্দুর পিএইচ কি হবে? 7 থেকে বেড়ে যাবে। 7 থেকে বেড়ে গেলে তুমি সেইখানে কি ইউজ করতে পারবে? ফেনফথেলিন ইউজ করতে পারবে। তাই আসলে সবল অম্ল এবং সবল ক্ষারের ক্ষেত্রে সব ধরনের নির্দেশকই ব্যবহার করা যায়। বাট দুর্বল অম্ল, দুর্বল ক্ষারের ক্ষেত্রে কেন যাচ্ছে না? ব্যাপারটা খুবই সিম্পল। কারণ খেয়াল করো, দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষারেরও কিন্তু প্রসরণ বিন্দুর পেজ 7। বাট তুমি যদি দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষারের টাইট্রেশন করো, সেই ক্ষেত্রে তুমি যদি ১ ফোঁটা সবল অম্ল, দুঃখিত ১ ফোঁটা দুর্বল অম্ল বা দুর্বল ক্ষার দাও, সেখানে কিন্তু পেজ মানের কোনো পরিবর্তনই আসবে না। কেন পরিবর্তন আসবে না? আমরা কিন্তু আগেই দেখে এসেছি। কারণ দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষার পেজ মানকে সেভাবে কমাতে বা বাড়াতে পারবে না। তাই আমাদের যেটা করতে হবে, পিএইচ মানটাকে 7 থেকে সরাতে আমাদের বেশি পরিমাণ প্রায় ১০০ এমএল ৫০ এমএল দুর্বল ক্ষার বা দুর্বল অম্ল ব্যবহার করতে হবে। সেটা কিন্তু খুবই বেশি পরিমাণ। আর এত বেশি পরিমাণ যদি আমরা দুর্বল অম্ল বা দুর্বল ক্ষারকে ব্যবহার করি, তখন দেখা যাবে আমাদের যে টাইট্রেশন আছে, টাইট্রেশনের অ্যান্সারটা ভুল আসবে। তাই আমরা হচ্ছে দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষারের ক্ষেত্রে কোনো নির্দেশক ব্যবহার করতে পারছি না। দ্যাটস ইট। তো এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এগুলোই ছিল আমাদের নির্দেশক সিলেকশনের ব্যাপার-স্যাপার যে কোন রাসায়নিক বিক্রিয়াতে আমরা কি নির্দেশক ব্যবহার করব। তো ব্যাপারটা খুবই সিম্পল। তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা ১ম এই লবণের প্রকৃতি বের করে ফেলবে। লবণের প্রকৃতি বের করে ফেলে দেন প্রশমন বিন্দুর পিএইচটা দেখবে। যদি পিএইচটা অম্লীয় হয় কি করবে? তখন তোমরা মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড ইউজ করবে। যদি পিএইচ মানটা ক্ষারীয় হয় তখন ফেনফথেলিন ইউজ করবে। আর যদি দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষার হয়ে থাকে কোনো নির্দেশক নেই। আর যদি সবল অম্ল ও সবল ক্ষার থেকে থাকে তখন আমরা সব ধরনের নির্দেশকই ব্যবহার করতে পারবো। দ্যাটস ইট। তো এরই সাথে, সাথে আমাদের থার্ড যে কনসেপ্টটা অর্থাৎ প্রশমন বিন্দু, নির্দেশক এবং নির্দেশক সিলেকশনের পার্টটুকু শেষ। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অম্ল ও ক্ষারের টাইট্রেশন যে লেখচিত্র রয়েছে সেটা আমরা কিভাবে অঙ্কন করব। তো অম্ল ও ক্ষারের টাইট্রেশনের লেখচিত্র আঁকার জন্য আমরা প্রথমে একটা জেনারেল ওভারভিউ দেখে নেব এই স্লাইডটিতে। তারপর আমরা প্রবলেম ভিত্তিক টাইট্রেশনের লেখচিত্র আঁকবো। তো প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে ২ টি অক্ষ নিয়ে নিতে হবে। এটি হচ্ছে একটা অক্ষ, এটা হচ্ছে আরেকটা অক্ষ। তো এই পাশে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্ষারের আয়তন লিখব, ওই পাশে লিখব হচ্ছে অম্লের আয়তন। আর এই যে y অক্ষটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে pH এর অক্ষ। তাহলে অক্ষগুলো কিভাবে লিখলে? x অক্ষের ডান পাশে ক্ষারের আয়তন লিখলে, x অক্ষের বাঁ পাশে অম্লের আয়তন লিখলে এবং y অক্ষ বরাবর pH লিখলে। লিখার পর যে কাজটি করবে, এই যে pH এর অক্ষ যেটি আছে তাকে দাগান্বিত করতে হবে। কিরকম খেয়াল করো? এই যে এইখানে একটা দাগ দিবে, এইখানে একটা দাগ দিবে, এইখানে একটা, এইখানে একটা, অর্থাৎ টোটাল ৪ টা দাগ দিবে। উপরে ২ টা, নিচে ২ টা। দেয়ার পর এই যে মিডল পয়েন্টে রয়েছে এখানে 7 লিখবে, দেন তারপরের যে অংশটি রয়েছে সেখানে 10.5, দেন উপরের অংশটিতে 14। তারপর এই যে 7 রয়েছে তার নিচের যে দাগটি রয়েছে সেখানে 7.5 দেন 0। অর্থাৎ বুঝতেই পারছো এখানে আমরা শুরুতে যে পেজ স্কেলটি এঁকেছিলাম সেই পেজ স্কেলটি হচ্ছে এখানে অঙ্কন করেছে। তো এবার চলো আমরা গ্রাফটাকে একটু বুঝি। তো প্রথমে ধরো তুমি এখানে কি করেছো? দুর্বল ক্ষার যুক্ত করছো। দুর্বল ক্ষার মানে কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো একটু খেয়াল করো, এখন ধরে নাও তোমার শুরুতে তোমার দ্রবণের pH হচ্ছে 7 অর্থাৎ নিরপেক্ষ দ্রবণ। তো নিরপেক্ষ দ্রবণে তুমি যদি দুর্বল ক্ষার যুক্ত করো তাহলে তোমার pH মান কিন্তু একটু, একটু করে বাড়তে থাকবে। বাড়তে 10.5 এর আশেপাশে যাবে। তার থেকে বেশি কিন্তু যাবে না। কারণ আমরা জানি এটা হচ্ছে দুর্বল ক্ষার। বাট তুমি যদি সেখানে সবল ক্ষার যুক্ত করো যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন কিন্তু pH এর মানটা একদম বেশি পরিমাণ বেড়ে যাবে। কেন? কারণ সে হচ্ছে সবল ক্ষার। অর্থাৎ আমি বুঝতে পারছি দুর্বল ক্ষার আমি যখন যুক্ত করব তখন আমার pH মান একটু, একটু করে বাড়বে। বাট সবল ক্ষার যুক্ত করলে pH মান আমার ঠাস করে 14 এর আশেপাশে গিয়ে পৌঁছে যাবে। তো এই ছিল ক্ষারের ব্যাপার। এখন ধরো তুমি এই যে pH যখন 7 তুমি সেখানে অম্ল যুক্ত করছো এবং অম্লটা হচ্ছে দুর্বল অম্ল। যেমন
ইথানোয়িক অ্যাসিড। তো তুমি যখন দুর্বল অম্ল যুক্ত করবে তখন কিন্তু তোমার পিএইচ মান একটু করে কমে 3.5 এর আশেপাশে যাবে। বাট তুমি যদি সেখানে সবল অম্ল যেমন HCl যুক্ত করো তখন তোমার কি হবে? তখন কিন্তু তোমার পিএইচ মানটা হুট করে কমে যাবে। কমে একদম 0 এর আশেপাশে চলে যাবে। তো এই যে ব্যাপারগুলো ছিল, এটাই ছিল হচ্ছে টাইট্রেশন লেখচিত্রের জেনারেল কনসেপ্ট। যেটা বুঝালাম সেটা হচ্ছে দুর্বল ক্ষার যুক্ত করা মানে হচ্ছে পিএইচ মান একটু করে বাড়বে, 10.5 এর আশেপাশে যাবে। সবল ক্ষার হলে 14 এর আশেপাশে চলে যাবে। দুর্বল অম্ল হলে পিএইচ মান 7 থেকে কমে 3.5 এর আশেপাশে যাবে। আর সবল অম্ল যদি হয় 7 থেকে কমে প্রায় 0 এর আশেপাশে চলে আসবে। তো এই যে স্লাইডটি আছে এটা একটু মনে রাখলে তোমরা যেকোনো টাইট্রেশনের লেখচিত্র আঁকতে পারবে। কিরকম দেখো? ধরো তোমাকে এই স্লাইডটিতে বলা হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl এর টাইট্রেশনের লেখচিত্র আঁকতে। অর্থাৎ সবল ক্ষার এবং সবল অম্লের লেখচিত্র আঁকতে টাইট্রেশনের। তখন তুমি কি করবে? সিম্পলি দুটো অক্ষ নিয়ে নিবে এবং এক্স অক্ষের ডান পাশে কি লিখবে? ক্ষারের আয়তন, বাঁ পাশে অম্লের আয়তন। উপরের অক্ষ অর্থাৎ ওয়াই অক্ষতে কি করবে? পিএইচ। দেন কি করবে? দেন এই যে দাগান্বিত করবে। করার পর তুমি একটু খেয়াল করো তোমার যে ক্ষারটা রয়েছে, ক্ষারটা কি? সবল ক্ষার অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে এখানে লিখলাম। আর আমরা তো জানি সবল ক্ষার হলে তার গ্রাফটা কেমন হয়? এরকম হয়, তাই না? কারণ সবল ক্ষার পিএইচ এর মানটাকে হুট করে বাড়িয়ে দিতে পারে। আর অন্যদিকে লক্ষ্য করো HCl কি? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে সবল অম্ল। যেহেতু সেও সবল অম্ল, সেও হচ্ছে পিএইচ মানটাকে কি করবে? হুট করে কমিয়ে দিবে। কমিয়ে 0 এর আশেপাশে নিয়ে যাবে। তো এটাই হচ্ছে আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl এর টাইট্রেশনের লেখচিত্র। খুবই সিম্পল। তো এখন যদি তোমাদেরকে কোয়েশ্চেন করা হয় এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl রয়েছে তাতে তোমরা কোন নির্দেশক ইউজ করবে? তখন তোমাদের কি দেখতে হবে? প্রশমন বিন্দুর পিএইচ কত? তো একটু খেয়াল করো সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সবল ক্ষার, HCl ও হচ্ছে সবল অম্ল। তো আমরা জানি সবল ক্ষার এবং সবল অম্লের যে প্রশমন বিক্রিয়া আছে তাতে উৎপন্ন যে লবণ হয়, লবণের প্রকৃতি কেমন হয়? নিরপেক্ষ। অর্থাৎ এখানে প্রশমন বিন্দুর যে পিএইচ সেটা থাকবে 7 এর আশেপাশে। আর আমরা জানি সবল ক্ষার এবং সবল অম্লের নির্দেশক কি ইউজ করা যায়? সেখানে সব নির্দেশকই ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি নির্দেশক হিসেবে ফেনফথ্যালিন ইউজ করতে পারবে, মিথাইল অরেঞ্জও ইউজ করতে পারবে, মিথাইল রেডও ইউজ করতে পারবে। সো এটাই ছিল হচ্ছে আমাদের টাইট্রেশনের লেখচিত্রের ব্যাপার। তো এই প্রবলেমটি আমাদের সমাধান করা শেষ। এখন চলো অন্য আরেকটা প্রবলেম সমাধান করি। তো দেখতে পাচ্ছ এখানে প্রশ্নটা হচ্ছে এরকম যে ইথানোয়িক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর টাইট্রেশনের লেখচিত্র তোমাদের ধরো আঁকতে বলা হয়েছে এবং একে সেখান থেকে তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে তোমাদের থেকে যে এই যে টাইট্রেশনটি রয়েছে সেখানে তোমরা কোন নির্দেশক ব্যবহার করবে। সো চলো এই প্রবলেমটা সমাধান করি। তো প্রথমে টাইট্রেশনের লেখচিত্র আঁকার জন্য আমরা এই অক্ষগুলো টেনে নিব। দেন দেখো এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার। সে যেহেতু দুর্বল ক্ষার তার গ্রাফটা কেমন হবে? এরকম, তাই না? সে হচ্ছে একটু করে পিএইচ মানটা বাড়াবে। আর অন্যদিকে ইথানোয়িক অ্যাসিড কি? দুর্বল অম্ল। দুর্বল অম্ল তো একটু করে পিএইচ মানটা কমায়। কমিয়ে 3.5 এর আশেপাশে নেয়। দ্যাটস ইট। এটাই হচ্ছে লেখচিত্র টাইট্রেশনের। আশা করি বুঝতে পেরেছ। এটা কোন টাইট্রেশনের লেখচিত্র? এটা হচ্ছে দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষারের টাইট্রেশনের লেখচিত্র। আর এখানে যেহেতু দুইটাই দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষার তাহলে তাদের কি হবে? তাদের প্রশমন বিন্দুর পিএইচ কত হবে? 7, কারণ তাদের থেকে উৎপন্ন লবণের প্রকৃতি নিরপেক্ষ। এবং আমরা জানি যে দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষারের কোনো নির্দেশক থাকে না। দ্যাটস ইট। তো এরই সাথে আমাদের এই প্রবলেমটা সমাধান করা শেষ। এখন চলো আরেকটা প্রবলেম সমাধান করি। এখানে বলা হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশনের লেখচিত্র আঁকতে। তো আবারও আগের মতো কাজ করবে। তো এখানে খেয়াল করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি? দুর্বল ক্ষার। তো দুর্বল ক্ষারের লেখচিত্র আমরা তো জানি। দুর্বল ক্ষারের লেখচিত্র কেমন হয়? এরকম হয়। আর অন্যদিকে HCl যেহেতু আমার সবল অম্ল, সবল অম্ল কি? পিএইচ মানটাকে অনেক বেশি কমিয়ে দিবে। তাই না? পিএইচ মানটাকে অনেক বেশি কমিয়ে দিলে গ্রাফটা এরকম হবে। আর অন্যদিকে দেখো এখন যদি তোমাদেরকে আস্ক করা হয় এখানে কি ইউজ করবে? কোন নির্দেশক ইউজ করবে? তো একটু খেয়াল করো প্রথম কাজ কি? লবণের প্রকৃতি বের করা। HCl আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। HCl হচ্ছে সবল অম্ল, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে দুর্বল ক্ষার। সবল কোনটা? HCl, অর্থাৎ অ্যাসিডটা হচ্ছে সবল। অম্ল যেহেতু সবল বা অ্যাসিডটা যেহেতু সবল তার মানে উৎপন্ন লবণের প্রকৃতি কি হবে? অবশ্যই অম্লীয় হবে। আর আমরা জানি তাহলে অম্লীয় যদি হয় তাহলে প্রশমন বিন্দুর পিএইচ কত হবে? 7 থেকে কম হবে। আর প্রশমন বিন্দুর পিএইচ যদি 7 থেকে কম হয় তখন আমরা নির্দেশক হিসেবে কি ইউজ করতে পারবো? মিথাইল রেড বা মিথাইল অরেঞ্জ। তো আশা করি এই লেখচিত্রটাও তোমরা বুঝতে পেরেছ। এখন চলো লাস্ট আরেকটা লেখচিত্র দেখি। এখানে বলা আছে ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের লেখচিত্রটা কেমন হবে। তো সেম আগের মতো কাজ করো। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড কি? সবল ক্ষার। সবল ক্ষার হলে গ্রাফটা কেমন হয়? এরকম হয়, তাই না?
আর অন্যদিকে ইথানোয়িক অ্যাসিড কি? ইথানোয়িক অ্যাসিড হচ্ছে দুর্বল অম্ল। দুর্বল অম্ল যদি হয় তার গ্রাফটা কেমন হয়? এরকম হয়, তাই না? আমরা কিন্তু আগেই দেখে এসেছি। আর এদিকে দেখো এখানে দুর্বল হচ্ছে অম্ল, সবল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার। ক্ষার যেহেতু সবল তার মানে এখানে কি হবে? এখানে লবণটা হবে ক্ষারীয়। তার মানে প্রশমন বিন্দুর pH কত হবে? 7 থেকে বেশি হবে। আর প্রশমন বিন্দুর pH যদি 7 থেকে বেশি হয় আমরা নির্দেশক হিসেবে কি ইউজ করি? ফেনলফথ্যালিন। তো এভাবেই চাইলে তোমরা সব ধরনের টাইট্রেশনেরই লেখচিত্র আঁকতে পারবে। সব ধরনেরই হচ্ছে অম্ল ও ক্ষারের যে টাইট্রেশন রয়েছে সেগুলো তোমরা আঁকতে পারবে। তো এগুলোই হচ্ছে মূলত অম্ল ও ক্ষারের টাইট্রেশনের লেখচিত্র। তো আশা করি অম্ল ও ক্ষারের টাইট্রেশনের যে লেখচিত্রগুলো ছিল কিভাবে আঁকবে তা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা ডিরেক্টলি চলে যাব টাইট্রেশনের ম্যাথে। টাইট্রেশন রিলেটেড যে সমস্ত সমস্যা আমাদের হচ্ছে এইচএসসি লেভেলে আসে সৃজনশীলে সেগুলো আমরা এখন করব। বাট তার আগে আমরা একটা সূত্র দেখে নেব। দেন আমরা টাইট্রেশনের ম্যাথে যাব। তো চলো প্রথমেই আমরা একটা সূত্র দেখে নিই। দেন আমরা হচ্ছে টাইট্রেশনের ম্যাথগুলোতে যাব। তো দেখো এইখানে যে সূত্রটি রয়েছে এই সূত্রটা কিন্তু তোমরা আগে থেকেই চিনো। এটা কিন্তু আমরা যখন পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটি পড়েছি তখন কিন্তু এই লম্বা সূত্রটি দেখেছিলাম। তো এই সূত্রটি নিয়ে আমরা এত বেশি কথা বলবো না, জাস্ট ব্রিফলি আমি কিছু কথা এখানে বলে নিই। এখানে দেখো ডাব্লু দুঃখিত, এখানে দেখো n ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম লেখা যাচ্ছে, n ডিভাইডেড বাই n অফ a লেখা যাচ্ছে, v ডিভাইডেড বাই 22.4 লিটার লেখা যাচ্ছে এবং এস ভি লেখা যাচ্ছে। এখানে কার কি পরিচয় ছিল দেখো, এইখানে n ছিল হচ্ছে মোল সংখ্যা, n কি ছিল? দ্রবের মোল সংখ্যা, w ছিল উপস্থিত ভর, আর m ছিল হচ্ছে আণবিক ভর বা পারমাণবিক ভর। কার? দ্রবের। আর অন্যদিকে n ছিল হচ্ছে অণু সংখ্যা, আর n অফ a কি ছিল? অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা ছিল 6.02 ইন্টু 10⁻23। আর অন্যদিকে ভি কি ছিল? ভি ছিল হচ্ছে লিটার এককে আয়তন। ভালো করে বলছি, ভি ছিল লিটার এককে আয়তন, মিলিলিটার এককে আয়তন না, কিন্তু এটা হচ্ছে লিটার এককে আয়তন। আর এটা হচ্ছে 22.4 একটা সাংখ্যিক মান। তো এখানে একটু খেয়াল করো, এই সূত্রতে একটু এডিট করতে হয়। কিরকম এডিট দেখো, তোমাদেরকে যদি বলা হয় এইচটিপি তখন তোমরা বি ডিভাইডেড বাই 22.4 লিটার লিখতে পারবে, কারণ এইচটিপিতে 1 মোল গ্যাসের প্রমাণ আয়তন হয় 22.4 লিটার। বাট তোমাদেরকে যদি একক বল বাট তোমাদেরকে যদি এসএটিপি বলা হয় তখন তোমরা এখানে 22.4 লিটার না বসিয়ে বসাবে হচ্ছে 24.8 লিটার। দ্যাটস ইট। কি বললাম? জাস্ট বললাম এতটুকু যে এইখানে 22.4 লিটার কখন লিখবে? যখন তোমাদেরকে বলা হবে এসটিপি। যদি এসএটিপি বলে 24.8 লিটার লিখবে, কারণ 1 মোল গ্যাসের আয়তন এসটিপিতে হয় 24.4 লিটার, বাট এসএটিপিতে প্রমাণ আয়তন হয় 1 মোল গ্যাসের 24.8 লিটার, তাই। আর অন্যদিকে অ্যাস কি ছিল? অ্যাস ছিল হচ্ছে দ্রবণের ঘনমাত্রা, অবশ্যই মোলারিটি এককে। আর ভি কি ছিল? ভি হচ্ছে দ্রবণের আয়তন, অবশ্যই লিটার এককে। তো এই সূত্রটি আশা করি তোমাদের মনে আছে। মনে না থাকলে আমি তোমাদেরকে বলে একটু দিচ্ছি। তো একটু খেয়াল রাখো, এখানে এই যে সূত্রটি রয়েছে এই সূত্রটি তোমরা যদি নাও পারো আমি যখন ম্যাথ করাবো পরবর্তী স্লাইডে সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এখন ডিরেক্টলি আমরা প্রবলেমে মুভ করি। এখানে প্রশ্নে বলা আছে 500 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে, বা বলা যায় টাইট্রেট করতে। দেখো টাইট্রেশন যে কথা, এই ক্ষেত্রে পূর্ণ প্রশমিত একই কথা। কেমন? তো কি বলেছে? 500 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে 0.1 মোলার এর কত ml বা কত গ্রাম বা কত অণু কস্টিক সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ লাগবে। দেখো প্রশ্নটা কি? প্রশ্নটা সিম্পলি এতটুকু জানতে চাওয়া হয়েছে, 500 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণকে তুমি টাইট্রেশন করবে, কাকে দিয়ে করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা দিয়ে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডাকে দিয়ে তুমি যখন এই দ্রবণটা করবে, টাইট্রেশন করবে, তখন তোমার কত ml, কত গ্রাম বা কত অণু সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে, যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাও দেওয়া আছে যেটা হচ্ছে 0.1 মোলার। তো এই প্রবলেম আসলে কিভাবে সলভ করবে? তো চলো এটাই আমরা এখন করি। তো এই ক্ষেত্রে প্রথম যে কাজটি সমাধান করার জন্য সেটা হচ্ছে যাদের মাঝখানে বিক্রিয়া হচ্ছে তাদের আগে বিক্রিয়াটা শেষ করা। একটু খেয়াল করো, এখানে সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশন হচ্ছে বা পূর্ণ প্রশমন হচ্ছে। তো যখন এইখানে দেখতে পাচ্ছ সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশন হচ্ছে, তো প্রথম তোমাদের কাজ কি? প্রথম তোমাদের কাজ হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ যাদের মধ্যে প্রশমন বিক্রিয়া হচ্ছে বা যাদের মধ্যে টাইট্রেশন হচ্ছে তাদের বিক্রিয়াটা লিখে ফেলা।
আর অবশ্যই বিক্রিয়াটাকে ব্যালেন্স করে লিখতে হবে। তো দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হচ্ছিল, তাই সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্যালেন্স করে বিক্রিয়া করলে যা উৎপন্ন হয় আমরা সেটা লিখেছি। তো এইখানে ভালো করে মনে রাখবে অবশ্যই বিক্রিয়া ব্যালেন্স করতে হবে। তারপর যে কাজটি করবে সেটি হচ্ছে এখানে যে ডাটা দেয়া আছে সেটা তুলে নিবে। তো একটু খেয়াল করো এখানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? 0.1 মোলার, আয়তন কত? 500 ml। তো আমরা দেখো লিখছি যে এইখানে সালফিউরিক অ্যাসিডের আয়তন অর্থাৎ V of H2SO4 হচ্ছে 500 ml, যেটা প্রশ্ন থেকে লিখেছি, এবং তার যে ঘনমাত্রা S of H2SO4 যেটা হচ্ছে 0.1 মোলার আমরা এখানে লিখেছি। দেন দেখো এইখানে ঘনমাত্রা কি দেয়া আছে? দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার, তাই আমরা S of NaOH 0.1 মোলার ধরেছি। আর অন্যদিকে দেখো এখানে বের করতে বলা হয়েছে কি প্রথম প্রশ্নে, দেখো আমরা প্রথম প্রশ্নটাকে সমাধান করব। তো এখানে কি বলা হয়েছে? কত ml সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, অর্থাৎ V of NaOH এর মান আমাদের জানতে চাওয়া হয়েছে। কার জন্য? প্রথম প্রশ্নটার জন্য। তো চলো এটা এখন সমাধান করি। তো প্রথম কাজ কি? এই যে বিক্রিয়াটি রয়েছে এই বিক্রিয়া থেকে তোমাদের স্টয়কিওমেট্রিক সমীকরণ লিখতে হবে। তো দেখো আমি কিন্তু পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে স্টয়কিওমেট্রিক সমীকরণ কিভাবে লিখতে হয় সেটি পড়িয়ে এসেছি। যদিও তোমরা এখন না পারো তাহলে তোমরা এখন একটু ফলো করো, বুঝে যাবে। তো একটু খেয়াল করো স্টয়কিওমেট্রিক সমীকরণ কিভাবে লিখতে হয়। দেখো এখানে ডাটা কার দেয়া আছে? সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের না, কারণ টাইট্রেশন কিন্তু সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মাঝখানেই হচ্ছে, এবং ডাটাও কি দেয়া আছে? সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য। তো স্টয়কিওমেট্রিক সমীকরণ লিখা মানে হচ্ছে এখানে তোমাদেরকে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মাঝখানে সম্পর্ক স্থাপন করতে হবে। তো সম্পর্কটি কিভাবে স্থাপন করতে হয়? খুবই সিম্পল। দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে এবং সালফিউরিক অ্যাসিড রয়েছে, তাই না? তো তোমরা যেটা লিখবে প্রথমেই লিখবে হচ্ছে N of সালফিউরিক অ্যাসিড সমান N of সোডিয়াম হাইড্রোক্সাইড। কি করবে? যাদের মাঝখানে সম্পর্ক স্থাপন করছো তার মোল সংখ্যা লিখবে। অর্থাৎ দেখো সালফিউরিক অ্যাসিড N of সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড N of সোডিয়াম হাইড্রোক্সাইড লিখে নিয়েছো সমান আকারে। তারপর যে কাজটি করবে বিক্রিয়াতে দেখবে যে সালফিউরিক অ্যাসিড কয় মোল রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ সালফিউরিক অ্যাসিড 1 মোল রয়েছে, তাই 1 বসিয়েছি। সোডিয়াম হাইড্রোক্সাইড কয় মোল রয়েছে? এই যে সর্ববামে দেখো যে সংখ্যাটি এটাই কিন্তু তার মোল সংখ্যা। তো দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কয় মোল রয়েছে? 2 মোল, তাই আমি তার নিচে 2 দিয়ে ভাগ করেছি। এটাই হচ্ছে স্টয়কিওমেট্রিক সমীকরণ। তো সিম্পলি কি করবে? যাদের মাঝখানে সম্পর্ক স্থাপন করছো বা ডাটা দেয়া আছে তাদেরকে প্রথমে কি লিখবে? যেমন সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মাঝখানে সম্পর্ক স্থাপন করছো, তাই লিখবে N of সালফিউরিক অ্যাসিড, এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য লিখবে N of সোডিয়াম হাইড্রোক্সাইড। দেন বিক্রিয়াতে তাকাবে যে কয় মোল রয়েছে। দেখো সালফিউরিক অ্যাসিডের সর্ববামে কিছু নেই, মানে তার মোল সংখ্যা মনে 1, তাই তোমরা কি লিখেছো? 1। সোডিয়াম হাইড্রোক্সাইডের সর্ববামে বা মোল সংখ্যা কত আছে? 2, তাই 2 লিখেছো। এটাই হচ্ছে স্টয়কিওমেট্রিক সমীকরণ। তো এই সমীকরণটাকে আরো গুণন করলে তোমরা এরকম কিছু লিখতে পারবে, কারণ এই যে N of H2SO4 এর সাথে 2 যাবে আর N of সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 1 যাবে, গেলে এরকম কিছু একটা লিখতে পারবে। দেন একটু খেয়াল করো এখানে কিন্তু তোমাদেরকে N of H2SO4 বা N of NOH কিন্তু তোমাদের দেয়া নেই। তোমাদের যেটা দেয়া আছে V of H2SO4 এবং S of H2SO4 এবং S of NOH এবং V of NOH, অর্থাৎ S এবং V এর মাঝখানে সম্পর্ক স্থাপন করতে হবে, তাই না? তো একটু খেয়াল করো এখানে এই যে উপরের সূত্রটিতে তাকাও, এই যে প্রবলেম লেখাটি আছে তার ডান পাশে তাকাও। দেখো এখানে কি রয়েছে? N equals to আমরা কি লিখতে পারি? দেখো N equals to আমরা SV লিখতে পারি, তাই না? যে এখানে S হচ্ছে ঘনমাত্রা, V হচ্ছে আয়তন, তাই না? তার মানে N equals to SV। তো এখানে তোমরা N of H2SO4 কে রিপ্লেস করে কি লিখতে পারো? S of H2SO4 into V of H2SO4, কারণ N equal to SV, এবং N of NOH এর রিপ্লেস করে তোমরা কি লিখতে পারো? S of NOH into V of NOH, কারণ N equals to SV। দ্যাটস ইট। তো আমাদের প্রশ্নে দেখো, প্রশ্নে কিন্তু আমাদের সব ডাটাই দেওয়া রয়েছে। দেখো S of H2SO4 দেওয়া আছে, V of H2SO4 দেওয়া রয়েছে, এবং S of NOH দেওয়া রয়েছে। আমাদের বের করতে হবে V of NOH। এই যে এখানে তাকাও, V of NOH আমাদের প্রয়োজন। তো আমরা যেটা করতে পারি V of NOH কে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিতে পারি। পাঠিয়ে দিয়ে দেন আমাদের এই যে ডাটাগুলো রয়েছে এগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমার এখানে V of NOH বের হয়ে যাবে, যেটা এই ক্ষেত্রে আমাদের এসেছে 1000 ml। তার মানে এখানে কত ml প্রয়োজন ছিল? 1000 ml প্রয়োজন ছিল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমাদের মনে এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে এখানে একটু খেয়াল করো। তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে সেটা হচ্ছে এখানে V of H2SO4 তো ছিল হচ্ছে মিলিলিটার এককে। বাট আমরা তো জানি SB সূত্রতে V বসাবো আমরা লিটার এককে। বাট এখানে V of H2SO4 কিন্তু আমি দেখো এই যে V of H2SO4 তার জায়গায় কিন্তু আমি ডিরেক্টলি 500 ml বসিয়ে দিয়েছি। কোনো সমস্যা নেই। কেন? কারণ একটু খেয়াল করো। তুমি এখানে যদি ml এ বসাও তাহলে এই যে V of NaOH কত আসে সেটাও কিন্তু ml এই আসবে। যদি লিটারে বসাতে লিটারে আসতো, ml এ বসালে ml এ আসবে। দ্যাটস ইট। তাই এই ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। তো আশা করি এই ম্যাথটি বুঝতে পেরেছ। অর্থাৎ 500 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে 0.1 মোলার দ্রবণের কতটুকু লাগবে? লাগবে হচ্ছে 1000 ml।
তো এরই সাথে, সাথে আমাদের ১ম প্রশ্নটি সমাধান করা শেষ। এখন চলো কত গ্রাম প্রয়োজন ছিল সেটা একটু আমরা বের করে ফেলি। এটা আসলে বের করা খুবই ইজি। তো ২য় ম্যাথটি সমাধান করতে গেলে আমাদের যে এখানে একটু খেয়াল করতে হবে সেটা একটু লক্ষ্য করো। উপরে তাকাও, এই যে প্রবলেমের ডান পাশে তাকাও। এখানে একটু খেয়াল করো। এখানে W/M ইকুয়ালস আমরা কি দেখতে পাচ্ছি? W/M ইকুয়ালস আমরা দেখতে পাচ্ছি SV, তাই না? অর্থাৎ আমরা লিখতে পারবো W/M ইকুয়ালস টু SV। এটা কোত্থেকে লিখেছি? এটা ওই যে উপরের সূত্রর সম্পর্কটা থেকে লিখেছি। তো তোমাকে দেখো, তোমাকে কত গ্রাম বের করতে বলেছে। অর্থাৎ তোমাকে W বের করতে বলেছে। তো তুমি W কে একপাশে রেখে বাকি সবগুলোকে যদি অন্য পাশে পাঠিয়ে দাও, তাহলে তুমি কি লিখতে পারবে? W ইকুয়ালস টু SMV, তাই না? তো এখানে W কি? উপস্থিত ভর, যেটা আমার প্রশ্নে বের করতে বলা হয়েছে। S কি? দ্রবণের ঘনমাত্রা। M কি? যে দ্রবণটা রয়েছে তার আণবিক ভর বা পারমাণবিক ভর। আর V কি? V হচ্ছে দ্রবণের আয়তন। তো চলো এই সূত্রটাকে আমরা একটু সুন্দরভাবে লিখি। তো এটাই হচ্ছে আমাদের সূত্র যে W of NaOH equals to SMV। আর এখানে কিন্তু আমরা আগেই বলে রেখেছিলাম V যেটা রয়েছে আয়তন তাকে আমার লিটারে বসাতে হবে, তাই না? তো এখানে Vটাকে লিটারে বসাবো। তো W of NaOH বের করতে গেলে আমার S বসাতে হবে, অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা। তো দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত ছিল? এই যে 0.1 মোলার, অর্থাৎ S এর জায়গায় আমি 0.1 মোলার বসাবো। M কি? M হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। আর আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40 বা 40, যেটা এখানে বসিয়েছি। আর V কি? সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তন। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তন V কত? 1000 ml, তাই না? আর 1000 ml কে আমরা যদি লিটারে নিতে চাই 1000 দিয়ে ভাগ করে দিব। ভাগ করলে এখানে আমার 1 থাকবে, তাই না? কারণ 1000 ml সমান আমরা জানি 1 লিটার। আর V তো আমরা লিটারে বসাবো, তাই 1 বসিয়েছি। তো এই হিসাব নিকাশটা করলেই তোমাদের অ্যান্সার যেটি আসবে সেটি হচ্ছে 4 গ্রাম। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার কত ছিল? 4 গ্রাম। অর্থাৎ 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। এবার চলো লাস্টের ম্যাথটা সমাধান করি, যেখানে বলা হয়েছে কত অণু কস্টিক সোডার দ্রবণ প্রয়োজন হবে। অর্থাৎ কস্টিক সোডার N বের করতে বলা হয়েছে বা অণু সংখ্যা বের করতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রেও খেয়াল করো, এই যে N ডিভাইডেড বাই N অফ A ইকুয়ালস টু W/M, তাই না? তো আমরা কি লিখতে পারছি? W/M ইকুয়ালস টু N ডিভাইডেড বাই N অফ A, তাই না? তো আমাদের বের করতে বলা হয়েছে কি? আমাদের বের করতে বলা হয়েছে N, তাই না? N ই তো অণু সংখ্যা। তো N কে আমরা একপাশে রেখে বাকি সবগুলোকে যদি আমরা অন্য পাশে পাঠিয়ে দিই, তাহলেই আমরা কি লিখতে পারছি? তাহলেই আমরা লিখতে পারছি এরকম একটা কিছু, তাই না? আমি এখানে জাস্ট কি করেছি? এখানে আমি শুধুমাত্র N কে একপাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিয়েছি। দেন আমি লিখতে পারলাম N ইকুয়াল টু W ইনটু N অফ A ডিভাইডেড বাই, আর নিচে আমি W লিখে ফেলেছি, এটা হচ্ছে M হবে। কেমন? নিচেরটা M হবে। নিচেরটা M হবে। অর্থাৎ এখানে আমরা সূত্রটা এরকম পাচ্ছি যে N ইকুয়ালস টু W ইনটু N অফ A ডিভাইডেড বাই M, তাই তো? তো এই সূত্রটাকে আমরা একটু এখানে লিখবো সুন্দরভাবে। তো আমরা কি লিখতে পারবো? N ইকুয়ালস টু W ইনটু N অফ A ডিভাইডেড বাই M। M হচ্ছে কি? M হচ্ছে আণবিক ভর, W কি? উপস্থিত ভর, N অফ A কি? অ্যাভোগাড্রো সংখ্যা, আর N কি? N হচ্ছে অণু সংখ্যা। আর অণু সংখ্যাই কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে ৩ নাম্বার প্রশ্নতে। তো এবার চলো মান বসাই। দেখো W কি? সোডিয়াম হাইড্রোক্সাইডের কি? উপস্থিত ভর, যেটা 4 গ্রাম পেয়েছি তাই 4 লিখেছি। N অফ A কি? অ্যাভোগাড্রো সংখ্যা, যার মান আমরা বসিয়েছি। আর M কি? আণবিক ভর। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40, তাই 40 বসিয়েছি। তো এটি হিসাব করলে তোমরা যেটি পাবে সেটা হচ্ছে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 22। একটু ভুল আছে। এই যে 10 টু দি পাওয়ার 22 হবে। 22 কি হিসেবে থাকবে? পাওয়ার হিসেবে থাকবে। কেমন? অ্যান্সার কত হবে? 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 22। তো এটাই ছিল আমাদের এই প্রবলেমটার সমাধান। আশা করি এই পুরো প্রবলেমটা কিভাবে সমাধান করবে সেটা বুঝতে পেরেছ। তো এখন চলো আরেকটা প্রবলেমে আমরা মুভ করি। তো এখানে প্রশ্নে ভালো করে লক্ষ্য করো, এখানে কি দেয়া রয়েছে? এখানে ২ টি পাত্র আছে। প্রথম পাত্রটিতে 500 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিডের দ্রবণ রয়েছে। আর দ্বিতীয় পাত্রতে 0.1 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ রয়েছে। তো বলা হচ্ছে যে এ পাত্রের দ্রবণ, অর্থাৎ প্রথম পাত্রের দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে বা টাইট্রেট করতে বি পাত্রের দ্রবণের কত আয়তন প্রয়োজন হবে? তো এই প্রবলেমটি কিভাবে সমাধান করবে? দেখো এটা কিন্তু এক্স্যাক্টলি আগের প্রবলেমটার মতোই। তো একটু খেয়াল করো, প্রথমেই তোমরা বিক্রিয়া লিখে নিবে। আর বিক্রিয়াটিকে অবশ্যই ব্যালেন্স করে লিখতে হবে। দেখো সালফিউরিক অ্যাসিড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করে। এবং এখানে ডাটা কি দেয়া রয়েছে? দেখো এখানে তোমার যে সালফিউরিক অ্যাসিডের যে আয়তন সেটা হচ্ছে 500 ml, তাই আমি V অফ সালফিউরিক অ্যাসিড 500 ml ধরেছি। এবং S অফ সালফিউরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? 0.1 মোলার, তাই 0.1 মোলার ধরেছি। এবং বি পাত্রে খেয়াল করো, বি পাত্রে
অ্যাস অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত? 0.1 মোলার। আর আমাকে বের করতে বলা হয়েছে আয়তন, অর্থাৎ আমি ভি অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বের করব। তো সেম আমাদের প্রবলেমটা আগের মতোই হবে সমাধান। তো প্রথমে আমাদের কি করতে হবে? স্টয়কিওমেট্রিক সমীকরণ লিখতে হবে। স্টয়কিওমেট্রিক সমীকরণ আমরা কোত্থেকে লিখব? আমরা বিক্রিয়াটা, অর্থাৎ যেটা ব্যালেন্স করা বিক্রিয়া রয়েছে সেখান থেকে আমরা স্টয়কিওমেট্রিক সমীকরণটা লিখব। তো প্রথমেই কি করব? N of H2SO4 লিখব। তো N of H2SO4 লিখলাম, সমান লিখব N of ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সো N of ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখেছি। কেন? কারণ তাদের মাঝখানে আমার সম্পর্ক বের করতে বলা হয়েছে বা তাদেরকে ইকুয়েশন করা হচ্ছে। এখানে সালফিউরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ইকুয়েশন করা হচ্ছে। তাই আমি সালফিউরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মাঝখানে সম্পর্কটা স্থাপন করেছি। আর দেখো এখানে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত? 1, তাই আমি নিচে 1 দিয়েছি সালফিউরিক অ্যাসিডের, এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত? 1, তাই আমি তার নিচে 1 দিয়েছি। অর্থাৎ এই ক্ষেত্রে আমার আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াচ্ছে? N of সালফিউরিক অ্যাসিড সমান N of ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ এই ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা সমান ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা। তো এটা লিখার পর একটু খেয়াল করো, N of H2SO4 অর্থাৎ N equals to, আমরা দেখো উপরের সূত্র খেয়াল করো, N equals to কি ছিল? SV। তাই আমরা N of H2SO4 কে রিপ্লেস করে লিখতে পারবো S of H2SO4 into V of H2SO4। আবার N of ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সমান কি লিখতে পারবো? S of ক্যালসিয়াম হাইড্রোক্সাইড into V of ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো আমাদের কার মান প্রয়োজন? একটু খেয়াল করো, আমাদের V of ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। তাই আমরা V of ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিব। যদি পাঠিয়ে দিই দেন আমাদের ডাটা বসাতে হবে। দেখো S of সালফিউরিক অ্যাসিড কত? S of সালফিউরিক অ্যাসিড হচ্ছে 0.1 মোলার। তাই S of সালফিউরিক অ্যাসিডের জায়গায় আমরা 0.1 মোলার বসালাম। V of সালফিউরিক অ্যাসিড কত? দেখো এই যে 500 ml, তাই 500 ml বসালাম। আর V of ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত? দুঃখিত, S of ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত? দেখো 0.1 মোলার, তাই 0.1 মোলার বসিয়েছি। তো এটি হিসাব নিকাশ করলে আমরা যে অ্যান্সারটি পাবো সেটি হচ্ছে 500 ml। অর্থাৎ এই ক্ষেত্রে এ পাত্রের দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে বি পাত্রের দ্রবণের কত আয়তন প্রয়োজন হবে? 500 ml আয়তন প্রয়োজন হবে। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান।